হাই সঞ্চিতা, বলো কেমন আছো? এসে গেছি, এই তো। বাবা 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 বাবা, আমার শ্রেয়া কুন্ডু, আমার সুকান্তি নায়ক, আমার সঞ্চিতা, আমার প্রিয়াঙ্কা, ও ও ও সবাই এসে গেছে, আমার সোনা মনারা সবাই এসে গেছে। সবাই লাইক করো, লাইক করো, লাইক করে দাও, লাইক 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 লাইক। সবাই লাইক করতে থাকো। সবাই সবাই একটা করে গুড গার্ল আমার। হাই ডিয়ার সীমা, হ্যাঁ। নুসরা, নুসরা, নুসরা। আচ্ছা, সোনালী রয়, হ্যালো। সীমাদি, হ্যাঁ এই গেলাম গো সীমা। কেন? বিজয়া লক্ষ্মী, বিজয়া নাকি? হ্যাঁ লক্ষ্মী, কেন চলে যাবা কেন? গেলে হবে। কেমন আছো মিলি? লিভিং উইথ মিলি, কেমন আছো? আচ্ছা, তোমার যে হ্যালো দিদি, হ্যালো প্রিয়াঙ্কা করে দিয়েছি, বাহ। এসে গেছি ডিয়ার। আচ্ছা, এর নাম কি? হাসরা না, হাসু অ্যান্ড পেপা। সবাই কেমন আছো বলো? সবাই কেমন আছো বলো? আর সবাইকে বলছি, সবাই রেডি হও। অনেক কিছু তোমাদের জানানো বাকি আছে, কারণ আইনি ব্যবস্থা, আইনি কথা আমরা সমস্ত কিছু জানতে, সমস্তটা তোমাদের জানানো হয়নি। এবার ধীরে ধীরে সমস্তটাই জানানো হবে, কারণ দিদিভাই জানাবে, সঙ্গীতা দিদিভাই জানাবে, যেগুলো আমাদের জানানো মানে ইয়ে থাকে না, এখতিয়ার থাকে না, সেগুলো আমরা জানি না, কারণ অফিসিয়াল ব্যাপারটা সঙ্গীতা দিদিভাই তোমাদের জানাবে। হ্যালো সীমাদি, সঙ্গীতা ম্যাডাম কোথায় দিদি? হ্যাঁ আসছে, আসবেন আসবেন। হ্যালো সীমা, মঞ্জু রয়, হ্যালো দিদি। সত্যি সত্যি কি সন্দীপদার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। সন্দীপদাকে জীবনটা এগোবে না? সন্দীপদার জীবন কি ওই রকম ভাবে পড়ে থাকবে? বিয়ে তাওয়াটার এখনো মানে বিয়ে অবধি যাচ্ছে না। বিয়েটা একদিকে ডিভোর্স হবে, যদি ও ডিভোর্স নাও দেয়, একটা টাইমের পর একতরফা ডিভোর্স হয়ে যাবে, কারণ ও তো সন্দীপের সংসার করছে না। আর কতদিন পর্যন্ত নাকি আলাদা থাকলে তখন একতরফা ডিভোর্স হয়ে যায়। আর ও তো ফোকলার সাথে রয়েছে, ফোকলার সঙ্গে সংসার পেতেছে, ফ্ল্যাট নিয়েছে, সেখানটায় সন্দীপের আর কোনো প্রশ্নই আসছে না, তাই না? মর্কট, মর্কট আর ঘোড়াকে ওয়াইটি থেকে বার করো, একদম সেটা নিয়েই তো আজকের লাইভ। মর্কট আর দিদি, দুই ভাই বোনকে আজকে ওয়াইটি ছাড়া করা হবে। দুই ভাই বোনকে ওয়াইটি ছাড়া করা হবে। দুই ভাই বোন, কিরে ভাই, কিরে ছুটকি দিদি, তোকে তোর ভাইয়ের শশার কলা তোর দুই হাতে দিয়ে তোদের দুই ভাই বোনকে ওয়াইটি থেকে জুতোর মালা পরে বের করানো হবে। জুতোর মালা, জুতোর মালা পরানো হবে, দিয়ে মারতে মারতে ওয়াইটি থেকে বের করা হবে। ডিনারের মেনু কি? ডিনারের মেনু, আমার ডিনার হয়ে গেছে, বিস্কুটের হয়ে গেছে। এখন আমাদের আজকে ডিনার মিনার নেই। শুভদার শুধু হবে ডাল আছে, ডাল আছে, এদিকে ইয়ে হবে, কি নাম যেন, পোস্ত আছে, আলু ভাজা কেটে রেখেছি, এই সমাজ হবে। সবার আগে এই ভাই বোনকে, ভাই বোনের গলায় জুতোর মালা, হাতে শশা কলা দিয়ে ওই ছেঁড়া চটিগুলো সবাই রেডি রাখো, জুতো মারতে মারতে বের করা হবে। তবে খাদিমস লাগবে না, খাদিমস লাগবে না, ফুটপাতের যে কোনো জুতো পেলেই হলো। যদি কাজের মেয়েদের জুতো থাকে সেগুলো রাখো, আমি বিশাখা চন্দনার জুতো বলবো রেখে যা। এই বিশাখা চন্দনার জুতো রাখ, দরকার
বলে আমার খাদিমসের বা সিলেদার্সের জুতো পরি আমি, যা আমার 2 জোড়া জুতো পরে বেরো, ওই জুতোগুলো রাখ, ওই জুতোগুলো 2 জনে, একটা বিশাখার আর একটা চন্দনা, 2 জোড়া জুতো নিয়ে ওই 2 ভাই বোন গলে মেরে পটাশ 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 করে মেরে এবারে তক্তা বানাবো। হ্যাঁ রেডি হ, এই মরকট চম্পবো, এবারে গুতিয়ে লাল করে দেবো, গুতিয়ে না দাঁড়া, কবে জুতো পেটা করবে, এই তো খুব তাড়াতাড়ি। দিদিভাই এসে গেছে বাবা, এখন দিদিভাই এসছে সবাই। দিদিভাই কেমন আছো? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আপনারা সীমার লাইভে জয়েন করেছেন এবং আমিও সেই সীমাদির লাইভে জয়েন করেছি। আজকে অনেক কিছু ক্লিয়ার করতে হবে যেগুলো এতদিন বলিনি, এবার বলার সময় হয়ে গেছে। তার আগে আপনারা কোনটা শুনবেন, ইপসিতার শুনবেন না আগে প্রীতম শুনবেন? কোনটা শুনবেন সেটা আপনারা এখানে লিখে জানাবেন। কোনটা আপনারা মন দিয়ে শুনবেন সেটা একটু কাইন্ডলি ক্লিয়ার করুন। যেটা শুনতে চাইবেন আমি সেটাই আপনাদের বলবো। যারা শুনতে চাইছেন নমস্কার নমস্কার, ইপসিতারটা শুনবেন। ওকে, ইপসিতাদিরটা আগে বলবো, তাই তো? ইপসিতাদি, প্রীতম শুনবেন, ইপসিতা শুনবেন, আর শুনবেন সঞ্জয়, সুতপা, সকলের কথা শুনবেন, সবার কথা বলবো আজকে, ঠিক আছে? তো আজকে সীমাকে আমি ধন্যবাদ দেব যে আজকে লাইভটা তুমি অর্গানাইজ করেছো এবং তোমার এখান থেকে আজকে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো কথা বলবো। ইপসিতাটাই বেশি আসছে, সুতরাং ইপসিতারটা বলবো। ইপসিতার কথা বলার আগে আমি ইপসিতাকে বলবো ও যেন তৈরি থাকে এবং এই লাইভে জয়েন করে, তাহলে খুব ভালো হবে। তুমি একটু সীমা ইপসিতাকে একটুখানি একটা পিন করে দাও যেন ইপসিতা চলে এসছে। টকজাল মিষ্টি ইপসিতা এসে গেছে তো ওকে জয়েন করিয়ে রাখো। আমি আগে বলে নেব, তারপর আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এতদিন লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোনো কথা বলিনি বা বলতে চাইনি, কিন্তু অনেকে শোনার ইচ্ছা এবং অনেকে মিথ্যা কথা বলছেন। অনেক মিথ্যা কথা বলার জন্য আমাকে কিছু জিনিস ক্লিয়ার করাটা ভীষণ দরকার হয়ে পড়েছে। আসল কথায় আসি, দেখবেন দাঁত খিচিয়ে মুখ খিচিয়ে গোটা কতক ঝগড়াঝাটি সংক্রান্ত কথা বলা আর কন্ট্রোভার্সির নাম দিয়ে প্রত্যেকের বাচ্চা শিশুকে নিয়ে কাটাছেড়া করা, সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলা, সোশ্যাল মিডিয়ায় মানুষকে মিথ্যা কথা বলা একের পর এক, এবং সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের পিতৃ পরিচয় নিয়ে টানাটানি করা। তাছাড়াও নিজের নামে অলরেডি 3-4খানা কেস খেয়ে বসে থাকা এমন একটি মহিলাকে আপনারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করছিলেন। আমিও জানতাম, আমাকেও অনেকে বারবার লিখছিল, সবকিছু জেনে বুঝে এই সোশ্যাল মিডিয়াতে আসা। আপনারা লিখছিলেন ঘোড়ার শাস্তি চাই, ঘোড়ার শাস্তি চাই। আমরা একটা জাল পেতেছিলাম, হ্যাঁ একটা জাল পেতেছিলাম, জানতাম ওই জালেও উঠবে। দেখুন, শাস্তি দিতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কমপ্লেনার, অর্থাৎ যে কমপ্লেন করবে, যার সাথে ইনজাস্টিস হয়েছে, অন্যায় হয়েছে যার সাথে, এরকম একটা মানুষের দরকার, তবে না আমি শাস্তি দিতে পারবো। অর্থাৎ খালি বলবো দিদি শাস্তি চাই শাস্তি চাই, আপনারা বলবেন অ্যাজ এ ভিউয়ার, আপনারা বারবার বলবেন দিদি শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি তো আর শাস্তি দেব না, দেবে জজ সাহেব, দেবে আইন আদালত। তাহলে কি দরকার আমাদের? কিছু কমপ্লেনার দরকার, অর্থাৎ যাদের কাছে, যাদের হয়ে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় ঘটেছে তাদের সাথে। তার মধ্যে ওয়ান অফ দেম ছিল ইপসিতা। আমারই একটা লাইফে উঠে, কারণ দীর্ঘদিন ধরে তার ছেলের পিতৃ পরিচয় নিয়ে তাকে কাটাছেড়া করা হচ্ছিল। এর আগে MSL দের করা হয়েছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইল করে এবং সেই মামলাটার তারা
কেস নাম্বার এখনো পর্যন্ত তার কমিউনিটিতে জল করছে। এখন কথা হচ্ছে যে এই ইপসিতা কিভাবে সেটাকে প্রমাণ করবে, কারণ ওকেই যে বলছে এবং পার্টিকুলারলি ওর বাচ্চাকে নিয়েই যে বলা হচ্ছে, তার জন্য একটা ছোট্ট জাল পাতা হয়েছিল। সেখানে কিন্তু সে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ তোমার ছেলেকেই বলেছি এবং কেন বলেছি, সেটা কিন্তু আমার লাইভেই ঘটেছিল। ঠিক আছে, তো এবার আসি আসল কথায়। তার বেসিসে একটা এফআইআর হয়েছে। সেই বেসিসে আপনারা যাকে ঘোড়া বলছেন, আজ তো সেটা একটা ঘোড়ার তো অনেক কাজে লাগে, এখনো হর্স রাইডিং থেকে শুরু করে ভালো ভালো কাজে লাগে। তো ওটা একটা আস্ত গাধি। গাধি না হলে কি, বোধ বুদ্ধি না থাকলে কি আর লাইভে বসে বসে দাঁত খিচে খিচে ওই ওর বাড়ির শেরুর মতো করে মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে, শেরু যেমন করে মুখ দেখায় সারাদিন, তো ওটাই ওই অ্যাক্টিংটা দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে। তো ওর শেরুর মতো ও মোটামুটি একদম সেম টাইপ অফ কালচার, মানে যেহেতু দীর্ঘদিন ধরে মলেস্ট করেছে, লোককে নোংরা নোংরা কথা বলেছে, আর তাতে খুব অনেক লোকে খুব উত্তেজিত হয়ে আনন্দ পেয়ে একদম ইপসিতার কথাটা মুখ থেকে স্বীকার করে নিয়েছে আমার লাইভে। আর আমিও কিন্তু সেই কমপ্লেনের মেন একজন সাক্ষী এবং ইপসিতার পাশে দাঁড়িয়েছি। এফআইআরটা হয়েছে বাঁশদ্রোণী পুলিশ স্টেশনে। কার কার হয়েছে, বিরুদ্ধে হয়েছে, সেটা হয়েছে ওই সুতপা, সঞ্জয় এবং আরেকজনের নাম আছে, তিনজনের বিরুদ্ধে হয়েছে। এখন সেই এফআইআর খাওয়ার পর 41 এর নোটিশ পেয়ে ইমিডিয়েটলি হাইকোর্ট থেকে গিয়ে বেল নিয়েছে। ঠিক আছে, তার ক্ষমতায় কুলায়নি যে আইওর সামনে গিয়ে হাজিরা দিয়ে তার প্রমাণ তুলে ধরা। ঠিক আছে, এবার আসি আসল কথায়। কতটা বোকা দেখুন, কতটা গাধি দেখুন, গাধি নাকি বিশাল চালাক, ও নাকি বিশাল দৌড় করেছে। আপনাদের বলছি, সেকেন্ড পাতা জালে আমাদের পড়ে গেছে। আমরা কিন্তু ইপসিটাকে ইচ্ছা করেই পাঠিয়েছিলাম ওই মলে, এবং একটা স্পাই ক্যামেরা দিয়েই পাঠিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা যে স্পাই ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, সেই স্পাই ক্যামেরায় টোটাল ভিডিওগ্রাফি করা হয়েছিল। ঠিক আছে, এবং পরবর্তী দিনে সেই স্পাই ক্যামেরার কথা আমরা কিন্তু কোথাও কোনোদিন আজ পর্যন্ত আপনাদের জানাইনি। তার কারণ এটা আমরা এফআইআর করার আগে থেকে নয়, তার আগে থেকে আমার লাইভের পর আমরা কি কি প্রোগ্রাম অর্গানাইজ করি এবং কিভাবে করি, সেগুলো সম্পূর্ণ আমরা কিন্তু বুদ্ধিমত্তার সাথে টিম ওয়ার্ক করে করেছি। তার কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে আইন ভেঙেছে, এর বাচ্চাকে টেনেছে, ওর বাচ্চাকে টেনেছে, কিন্তু বুঝতে পারিনি যে কোন দিমাগের সাথে খেলছি। ও কি বলছে, এই তো বিশাল কিছু করে দিয়েছি। ওর ড্যাশের অ্যাডভোকেট, ওর ড্যাশ টাইপ অফ অ্যাডভোকেটদের নিয়ে কাজ করে। ওরে ভাই, ওইসব অ্যাডভোকেট 170 জন আমার সংগঠনে আছে। আমার যেটা করণীয় ছিল সেই কথাতে প্রথম আসবো। আমরা যেদিন আমার লাইভে বলে, তারপর ইপসিতা আমরা অর্গানাইজড করে ইচ্ছা করে ওর বরের কাছে পাঠাই যে কথা বলো এবং বলে জানাও যে কেন আমার বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে আপনার স্ত্রী এই ধরনের কথা বলবে। এটা শুধু জিজ্ঞাসা করতে যাবে, হ্যাঁ অপমান করবে। ধৈর্য রেখে শুনুন, আমার কথাগুলো শুনুন। আজ তো গাধীদের কি কাজ আছে, গাধী তো নয়, জালিয়াত, চিটিংবাজ, জোচ্চোর, থার্ড ক্যাটাগরির নোংরা চরিত্রহীন দুশ্চরিত্রা মই ছেলে, তারও প্রমাণ দেব, অনেক কিছু প্রমাণ দেব। ধীরে ধীরে ওয়েট করুন, এখন তো সবে শুরু। আমরা ইপসিতাকে পাঠাই স্পাই ক্যামেরা দিয়ে। ইপসিতার কাছে স্পাই ক্যামেরা ছিল না, আমরা প্রোভাইড করি। ইপসিতা সেই স্পাই ক্যামেরা নিয়ে যায়, প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্টে। ওর বরকে যখন জিজ্ঞাসা করে, কেন আপনি বলেছেন এই ধরনের কথা, আপনার মিসেস কেন বলবে, তখন বলছে আপনিও তো বহু কথা বলেন। তখন ইপসিতা যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যেটা বলি সেটা কন্ট্রোভার্সিয়াল, ও আমাকে হাজার কথা বলে, আমার হাজবেন্ড নিয়ে কাটাছেড়া করে, আমিও ওর হাজবেন্ড নিয়ে কাটাছেড়া করি, সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কেন কাটাছেড়া করা হবে? আমার বাচ্চা যে আমার হাজবেন্ডের আদেও কি না,
এই কথাটা বলার অধিকার কে দেয়? এবং আস্ত চিটিংবাজ জালিয়াত জোচ্চোরের স্বামীটাও যে আস্ত চিটিংবাজ জোচ্চোর জালিয়াত, কোনো মুরদ নেই, সে তখন ওইখান থেকে উত্তর না দিতে পেরে যেটা করেছে সেটারই অপেক্ষা আমরা করছিলাম। সেটা কি করেছে? ওকে নাকি এই ঘটনা যখন ঘটে 30 তারিখে, 30শে জুন এই ঘটনাটি ঘটে আপনার নামকরা তথাকথিত মধ্যম গ্রামের স্টার মলে। ঘটনাটা ঘটার পর আমরা সবাই চুপ করে যাই এবং সবাই ওটা নিয়ে কন্টেন্ট করে যে কেন কর্মসংস্থানে যাওয়া হবে। কর্মসংস্থানে এই জন্য যাওয়া হয়েছিল, যদি আপনার বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে কেউ টানাটানি করে, আপনি যেখানেই থাকুন না কেন, কর্মসংস্থান কেন, বাড়ি কেন, সব জায়গাতে গিয়ে ডিরেক্ট প্রশ্ন করবেন যে কেন আমার বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়, এবং আমার চাইল্ডকে অ্যাবিউজ করা হচ্ছে, এবং আমার চাইল্ডের ভবিষ্যৎ ফিউচার নষ্ট করা হচ্ছে। সেটার জন্যই কিন্তু ইপসিতা ডিরেক্ট প্রশ্ন করতে গেছিল। এবং কোথায় গিয়েছিল? তার হলের, সে যেখানে কাজ করে সেই মলের যে মালিক, তার কাছে প্রথম পারমিশনটা নেয়, কারণ সেটাও আমাদের ভিডিওগ্রাফিতে আছে। তিনি বলেন হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আপনারা কথা বলতে পারেন। তারপরে যখন ওই সুতপার বর, তাকেও যখন বলা হয় আপনি কথা বলবেন, চলুন বাইরে বেরিয়ে আসি, উনি বাইরে বেরিয়ে আসতে চাননি। বাইরে বেরিয়ে এলে আমাদেরকে দেখতে পেতো, আমরা ছিলাম সেখানে, ঠিক আছে? আমরা ইচ্ছা চেয়েছিলাম ও বাইরে বেরিয়ে আসুক, কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। সেই দিন ও ওই ভেতরেই কথা বলতে চেয়েছে, এবং সেই ভেতরে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে, যদিও তাদের কাছে ফুটেজ নেই, কিন্তু আমাদের কাছে আমাদের স্পাই ক্যামেরাতে টোটালটাই ধরা আছে। এবার আসি আসল কথায়। 30 তারিখে হয়ে যাবার পর এই সুতপা নামক আস্ত জালিয়াত চিটিংবাজ জোচ্চোর থার্ড ক্যাটাগরির মহিলাটি, যিনি সারাদিন বসে হাজার লোককে মলেস্ট করে বেড়ান, এবং কালকে একজন মারা গেছেন, দেখবেন এই সময়টা ভীষণ প্যাথেটিক সময়। তার বর কি করে মারা গেছে, আরিয়ান কিভাবে মারা গেছে, ও যখনই দেখে যেখানেই কোন রকম কোন সিম্প্যাথেটিক গ্রাউন্ড থাকবে তার উল্টো নিউজ করে ও ভাইরাল হওয়ার চেষ্টা করে, একের পর এক ক্রাইম করে। কাল একটি মেয়ে অসহায়, তার রক্তাল্পতা ছিল, তার জন্য সে মারা গেছে, এবং তার পরিবার থেকেও কিন্তু এখন শোকের সময়, এই ধরনের নোংরা কথা শোনার সময় নেই। মানুষের যেগুলো খুবই দুঃখের ঘটনা তার উল্টোটা ধরে এ সমাজে আসে নোংরামি করতে। এই ধরনের এক ধরনের মানসিক বিকারগ্রস্ত নোংরা থার্ড ক্যাটাগরির লোকজন এই কাজ করে সমাজে তাদের নাম কেনার চেষ্টা করে। এবার আসি আসল কথায়। ইন দা মিন টাইম আমরা ওয়েট করছিলাম ওদের তরফ থেকে একটা যাতে লিগাল নোটিশ আমাদের কাছে আসে। সেই লিগাল নোটিশটা আমাদের কাছে কাজে দেবে, কারণ একটার বদলে আমরা কিভাবে দুটো এফআইআর করতে পারবো। ইয়েস, মানুষ যখন মিথ্যা এফআইআর করে কিভাবে তাকে প্রমাণ করা এবং কিভাবে কাজ করি সেটার বিষয় নিয়ে পরে বলছি, আগে এটা বলে নিই। এই যে ঘটনা, মানে ওর যে একটা লিগাল নোটিশ আসা ইপসিতার বাড়িতে, আমরা কিন্তু কেউ খবর করতে দিইনি। টোটাল দেখবেন আমরা সাইলেন্ট আছি, কারণ আমাদের কাছে যা যা চাওয়ার ছিল সেগুলো আগে আসার জন্য আমরা রেডি হচ্ছিলাম, কারণ আমাদের কাছে কিছু এভিডেন্স দরকার ছিল। এভিডেন্স না থাকলে কিভাবে লড়বো বলুন তো? যেমন ওই যে মরকট, ঠিক আছে, ওকে যে জুতোর বাড়ি দেওয়া হয়েছে, ওকে যে মারধর করা হয়েছে, ওকে যে চট থাপ্পড় দেওয়া হয়েছে, 1.5 মাস 2 মাস ধরে ওর অ্যাকাউন্টটা হোল্ড করা হয়েছে, এবং এখনো বলছি, এখনো ওর লাস্ট সময় চলছে, ওর আরো 4টে এফআইআর হয়েছে, আমি সেগুলোও বলছি। এই ইপসিতার এফআইআর এ কিন্তু সঞ্জয়ের নামও আছে, সেও বেল নিয়েছে। ইপসিতার বাচ্চাকে কাটাছেড়া এই ইডিয়েটটাও করেছে, ঠিক আছে? এদের দুজনের কানেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবার আপনারা দেখুন। হ্যাঁ, আগে শুনে নিন, মন দিয়ে শুনবেন। ও কি করলো, ওর একটা ড্যাশের উকিলকে দিয়ে একটি লিগ্যাল নোটিশ ইপসিতার বাড়িতে পাঠালো। ইপসিতারা কিন্তু কোনো নিউজ করেনি, আপনারা কেউ জানতে পারেননি, কারণ আমরা যাতে করে আমাদের কাছে তথ্য তালাশটা করা যায় সেই বিষয় নিয়েই আমরা ওয়েট করছিলাম। আমরা জানতাম লিগ্যাল নোটিশের পর ওর আর করণীয় কিছু নেই, ও যেটা করবে সেটা হচ্ছে একটা থানায় এফআইআর করার জন্য যা যা করণীয় সেটা করবে। কি করেছে? ঠিক তাই,
মধ্যমগ্রাম থেকে ফোন আসে অফিসারের। মধ্যমগ্রাম থেকে অফিসারের ফোন এলে ফোনটা রিসিভ করে ইপসিতা। আমি আমার দোকানে নতুন খাতা চলছিল, আমি বললাম কটা দিন পর যাব। ওই অফিসারের সাথে আমার বাই ফোনে বাক্যালাপ হয়েছে, হট টকিং হয়েছে, যা হয়েছে হয়েছে, সেটা পরের কথা। মধ্যমগ্রাম অফিসারের কাছে যখন আমরা যাই, তখন আমরা গিয়ে দেখতে পাই যে ওখানে ঘোড়ার বর, আপনারা যাকে ঘোড়া বলছেন না, ওটা একটা আস্ত গাধি। গাধা এখন আর কোনো কাজে লাগছে না, ঠিক আছে? ধোপারাও গাধা নেয় না আর ওই মালপত্র ভরে নিয়ে যাওয়ার জন্য, সুতরাং ওটা একটা গাধা, গাধি। গাধির আর কোনো ক্ষমতা নেই, অকাদ মুরদ বলে দিচ্ছি আপনার কি। ওখানে গিয়ে দেখতে পাই হাসির খবর, ইপসিতা তার 2 বাচ্চাকে নিয়ে গিয়েছিল, বড় মেয়ে, ছোট ছেলে, হাজবেন্ড আরো, ঠিক আছে? তো সেখানে মাত্র 3 জনের নাম লিখেছে। কার নাম লিখেছে? ইপসিতার বড় মেয়ে, ইপসিতার বর আর ইপসিতার নাম লিখেছে। প্রথম মিথ্যা কথা ওইখানে লেখা হয়েছে, কারণ ওই 3 বছরের বাচ্চাটার কথা লিখলে ওদের কেসটা স্ট্রং হবে না। কি জন্য স্ট্রং হবে না? ওখানে ওই গাভীর বর, যার নাম তুহিন, একটি চিটিংবাজ, জোচ্চোর, মানে বাড়িতে বসে কোনো রোজগার নেই, বউকে দিয়ে বসিয়ে দিয়েছে চিটিংবাজি কারবার করতে, লোকের কাছে হাত পাততে আর ভিক্ষা করতে, লোকের কাছে নোংরা কাজ করতে। তো সেই চিটিংবাজটা, সেই জোচ্চোরটা কি করলো? একটা মেডিকেল রিপোর্ট বানিয়েছে। আপনাদের জানেন কি যে ওকে নাকি প্রচুর মারধর করেছে ইপসিতা, ইপসিতার বর এবং ইপসিতার মেয়ে, এবং সেই মেডিকেল কপি দিয়ে ও প্রমাণ করার চেষ্টা করেছে যে ও নাকি বিশাল কিছু লয়ের বোঝে। এবার আসি আসল কথায়। আমাদের যা সাবমিশন করার ছিল সমস্তটা আমরা সাবমিট করে দিয়েছি। এবার আসি সেকেন্ড আবার একটা এফআইআর খাবে, তার জন্য আমাদের আবার একটা প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তার কারণ আমরা চাইছিলাম ও একটি মিথ্যা মামলা করুক, কারণ মিথ্যা মামলা করার জন্য গত পরশুদিন আমার একটা লাইভ আপনারা দেখেছিলেন, তাতে হালকা করে আমরা হিন্টস দিয়ে গিয়েছিলাম মিথ্যা মামলা করার জন্য কি কি শাস্তি হতে পারে। এবং একটি মেয়ে মিথ্যা মামলা করার জন্য 3.5 বছর জেল খাটছে। তাহলে এই যে আপনারা যাকে ওয়াইটির নেংটি ইঁদুর বা ওই যে কি নাম যেন, ছোট হিড়িম্বা, বড় হিড়িম্বা, ছোট হিড়িম্বা, তার কতটা বুদ্ধি দেখুন, তার দেশের উকিলদের দেশের বুদ্ধি তার মাথায় দিয়েছে। তাহলে সে যে এই মিথ্যা মামলাটা করবে এটারই তো অপেক্ষা করছিলাম, কারণ একটা এফআইআর দিয়ে তো আর কিছু হবে না। একটা নন বেলেবল সেকশন ছিল ইপসিতার কেসে, যার জন্য হাইকোর্টে গিয়ে ভয়ের চোটে কাঁদতে কাঁদতে গিয়ে বেল নিয়ে এসছে। এরপরে মিথ্যা মামলা করার জন্য কিন্তু বেলেবেল আবার নন বেলেবেল অফেন্সের মধ্যে ও পড়ে গেল। এবার হলো সেকেন্ড এফআইআর এর ক্ষেত্রে আমরা ইপসিতাকে টোটালটাই বলতে বারণ করেছিলাম। তার কারণ হচ্ছে আমরা যদি এটা আগে থেকে বলে যেতাম তাহলে কিন্তু এরা সজাগ হয়ে যেত, এবং সজাগ হয়ে যাওয়ার জন্য ও একের পর এক ভুল স্টেপটা নিত না। এবার আসি তৃতীয় কথায়, ওর যদি এতই বুদ্ধি থাকবে তাহলে কি আর আমি দুটো এফআইআর করছি, এবং থার্ড এফআইআর এর পথে, 3 নম্বর এফআইআর এর পথে ও রেডি হয়ে গেছে। কারণ আমরা এতদিন সুযোগ দিয়েছি যে ও আমাকে যা যৎপরনাস্তি যা খুশি বলার আছে বলেনি, কারণ আমাকে না বললে আমার সংগঠন নামবে না, আমার লোকজন নামবে না, আমার লোকাল থানায় আমি কিছু করতে পারবো না। আর ওর বিরুদ্ধে যেখানে যেখানে যতগুলো কেস হয়েছে, যেখানে যেখানে যতগুলো জমা দেওয়া পিটিশন হয়েছে, সবগুলোই আমার হাইকোর্টে কাজে লাগবে। এবং এই কাজ করতে গেলে দিমাগের সাথে করতে হয়। এবার আসি আসল কথায়। ওরে বাবা, আমাকে এমনি এমনি দেখছিস, এমনি এমনি আমি বলছি আর তোরা ভাবছিস আমি ঢপবাজ, ঢপ দি, ঢপের চপ ভাজি। তো ভাই দুখানা এফআইআর এর কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়ে একটাতে বেল নিয়ে নিয়েছে, আবার একটা বেলের পথে। আর থার্ড নাম্বার এফআইআর এর ক্ষেত্রে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন স্টার্ট হয়নি, আজকালের মধ্যে একটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে যাবে। কাউকে বাড়তে দিতে হয়, যদি না আপনি বাড়তে দেন, ঠিক আছে, যদি না আপনি বাড়তে দেন, তাকে যদি আইন ভাঙতে না দেন, তাহলে আমি কি করে তার শাস্তি দেব? আগে তো তাকে আইনটা ভাঙতে দিতে হবে, তাকে তো জাল ফেলতে হবে যে তুই আইনটা ভাঙ, সকলের সামনে আসুক, তবে না আমি তাকে শাস্তি দিতে পারবো।
ঠিক আছে? এই যেমন প্রীতম রিমিরা ক্ষেত্রে প্রীতমরা দোষ করেছিল বলেই শাস্তি পেয়েছে, ঠিক আছে? প্রীতম জানে তার দোষটা কি, সবারই সামনে বারবার এক জিনিস ঢাক গুড় করবো না, কিন্তু ঘটনাটা হচ্ছে একে তো সেই শাস্তি মুখ দিয়ে বলা কথা বলার পরেও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিথ্যার পথ অবলম্বন করলে এবং মিথ্যা এফআইআর করলে সেই মিথ্যা এফআইআর এর জন্য পাল্টা এফআইআর করতে হবে, সেই ব্যবস্থাটাও আমাদেরকে করতে হতো, যার জন্য ইপসিতা ছিল আমাদের কাছে একটি বড় ভিকটিম, যে ভিকটিম আজ পর্যন্ত আপনাদের সামনে কোনো মুখ খোলেনি এবং টানা শান্ত মাথায় কাজগুলো করে গেছে। দেখুন, লড়াইয়ের ময়দানে বহু লোক আসে, কজন টিকে থাকতে পারে? লড়াই করার নাম সঙ্গীতা চক্রবর্তী, দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে লড়াই করে করে দিমাগটা সেই লেভেলেই ধরতে হয়। এবার আসি আপনাদের কথায়, আজকে 1 মাস হয়ে গেল, কেউ আমায় ক্রেডিট দিলেন না। আজকে 1 মাসের মাথায় প্রীতম রিমি দিশানির চ্যাপ্টার কিন্তু এন্ড, আপনারা কিন্তু কেউ কন্ট্রোভার্সি লেভেলে ওদেরকে দেখতে পাচ্ছেন না। এই 1 মাস কিন্তু প্রত্যেকে চেষ্টা করেছে কন্ট্রোভার্সি হোক, কিন্তু আপনারা কোনো কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছেন না। আসল কাজ ছিল পারিবারিক সমস্যাটা কোর্টে মেটানো যায়, কিন্তু ওয়াইটিতে বসে যে 1 মাস হয়ে গেল এই প্রীতম রিমি দিশানির কেসটা নিয়ে প্রত্যেকে কিন্তু কন্ট্রোভার্সি চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। তখন মনে হচ্ছিল রাত দিন সকাল বিকাল লাইভ হচ্ছিল, সবকিছু হচ্ছিল। আপনারা কিন্তু সকলে কিন্তু আজকে অ্যাওয়ার হয়ে গেছেন যে কন্ট্রোভার্সিটা কিন্তু আজকে 1 মাস হলো টোটালি মার্কেটে নেই। এই কন্ট্রোভার্সিটা এন্ড হওয়ার জন্য আপনারা কাকে ক্রেডিট দেবেন সেটা আপনাদের চিন্তা ভাবনা। এই যে মরকট তার 1.5 মাস চ্যানেল অফ করে রেখে তাকে শাস্তির ব্যবস্থা, সে কিন্তু, এরপরে আসি আরেকটা কথায়, এই সঞ্জয় যে বলছে নাকি তাকে দিনরাত তার নাম জপ করা হচ্ছে, ওরা চিটিংবাজ জোচ্চোর থার্ড ক্লাস নোংরা দুশ্চরিত্র, পর্ন সাইডে মেয়েদের ছবি আপলোড করে দেওয়া হয়, তোরা দুই ভাই বোন যে এক হবি সেটা তো আমাদের ওয়েট করছিলাম, কবে তোরা এক হোস, এই একের জন্যই অপেক্ষা করছিলাম আমরা। এবং তার জন্যে তুই যত মুখ খুলবি তত আমাদের লাভ, তুই যত কথা বলবি। কেউ কথা বলছো? একটু মিউট করে নাও। ও হ্যাঁ, আচ্ছা, তো আমরা আসছি, এই যে সঞ্জয় সেকেন্ড এফআইআর খেয়েছে না, এটা থার্ড এফআইআর। কাল না থানায় 4টে কমপ্লেন জমা পড়েছিল, তার মধ্যে 2টো এফআইআর হয়েছে, 2টো এফআইআর কে একত্রিত মার্চ করে সঞ্জয় সেখানে বেল নিয়ে নিজের হাতে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে এবং স্বীকারোক্তি করেছে যে আমি আর আজ থেকে কোনো নোংরা মেয়েদের অপমানজনক কথা বলবো না, পরকীয়া প্রমোট করবো না, করে সে নিজের হাতে লিখিত দিয়ে তবে তার চ্যানেল ফেরত পেয়েছে। এরপরে আসি আসল কথায়, ওইখানে হলো একটা এফআইআর, ইপসিতার কেসে সেকেন্ড এফআইআর খেয়ে নিয়েছে, ঠিক আছে? ঘোড়া আরো মানে গাধা আরো গাধি আরো দুজনে, দুটোই তো জন্তু, একটা গরু আর একটা গাধা, গরু গাধা মিলে দুজনে 2টো এফআইআর খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি থার্ড এফআইআর, মামাইকে দিয়ে বেলঘড়িয়াতে তার যে চেলা চামুন্ডারা বোনরা তারা প্রত্যেকে মিলে যারা ওকে পাশে ছিল সাথে ছিল এবং মামাইকে দীর্ঘদিন ধরে কাটাছেড়া করেছিল, থার্ড এফআইআরটাও কিন্তু ওখানে হয়েছে, সেখানেও সঞ্জয় আছে, ঠিক আছে? তো 3টে এফআইআর এই গাধাটা খেয়েছে। 4 নাম্বার এফআইআর হয়েছে এই গরুটার, সেটা হচ্ছে একটি ব্যাঙ্গালোরে, সেই ব্যাঙ্গালোরের এফআইআর এর কপি ওর বাড়িতে ঠিক সময়ে এসে পৌঁছে যাবে, কারণ ব্যাঙ্গালোর থেকে পুলিশ এসেও সেই কপি সাবমিট করবে, ওকে ব্যাঙ্গালোর গিয়ে বেল নিতে হবে এবং যদিও বেল না নেয় তার জন্য কিন্তু পরবর্তী দিনে ওখান থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করিয়ে এখানে পাঠানো হবে যাতে ও পালিয়ে বেড়ায়, আর যখনই লাইভ করবে আমরা তাকে হেল্প করব তুলে দেওয়ার জন্য। এবার আসি আসল কথায়, আরো 4-5টা এফআইআর না হলে আমি কিন্তু এখনো থামবো না এবং একের পর এক জাল পাতবো এই ঘোড়া গাধা গাধি, হ্যাঁ, মানে যত রাজ্যের চিটিংবাজ জোচ্চোর, এই যে আরেকটি নেমেছে তার মধ্যে এক হিড়িম্বা, হ্যাঁ, মাতাল মদখোর গাঁজাখোর মহিলারা, তার চিটিংবাজ পরিবারকে নিয়ে সে কিন্তু থার্ড জেন্ডার মহিলাদেরকে হোটেলে পাঠিয়ে রোজগার করে এবং তার যে পর্ন সাইটে মেয়েদের ছবি আপলোড করে, নোংরা নোংরা চ্যানেল খুলে গালিগুপ্তা করায় এবং কিছু নোংরা
যারা সেক্স ওয়ার্কার তাদেরকে নিয়ে চ্যানেল খুলে প্রমোট করার চেষ্টা করছে, তাদেরকেও পর্যন্ত আমরা টানবো। সুতরাং ওয়াইটি ক্লিন করতে গেলে আপনাদের সকলের মধ্যে একত্রিত হয়ে এই মানে এই যে বড় কাজটা সাকসেস করার জন্য আপনাদের সহযোগিতা আমার লাগবে। আপনারা যখনই যেদিকে শুনছেন দিদি আপনাকে গালিগালাজ করেছে, আমাকে যত না গালি দেবে, আমাকে যদি গালি না দেয়, যত না আইন ভাঙবে, যতক্ষণ না ভাঙছে ততক্ষণ তো আমি কিছু করতে পারছি না। আমাকে গালি দিক, আমি তো চাইছি আমাকে তারা গালি দিলে তবেই না আমার কাজ সফলতা আসবে। এরা মানেই বোঝে না কি যে আমি কি কাজ করি কি করি। এদের কাছে বাড়িতে বসে ওই স্ক্রিনটা খুলে নিল আর যাকে তাকে গালি দিয়ে দিল। না আছে আমার পয়সার কমি, না আছে আমার সংগঠনের লোকজনের কমি। আমি কি পারি না যখন তখন গিয়ে এই মর্কটের বাড়ি বা এই গাধিটার বাড়ি গিয়ে লোকজন নিয়ে গিয়ে তার পাড়া প্রতিবেশী লোকজনকে দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে পুরো প্রচার করে তাকে তার এলাকায় তার আত্মীয় স্বজন সকলের সামনে তুলে ধরতে, এগুলো কোনো ঘটনা নয়। সেগুলো পরবর্তী দিনে, আগে পুলিশ প্রশাসন তাকে আগে এই দিয়ে ঘিরি, পরবর্তী দিনে তার যা করণীয় আছে সে করে দেখাক। আর আমার বুদ্ধির সাথে তাদের বুদ্ধি যে ঘটে ঘনায়, আর তাকে যে বুদ্ধি দেবার লোকজন নেই আজকে বুঝে গেছি। এবং যার জন্য আমি তাদেরকে বললাম কতটা গাধা আমার কাছে হয়েছেন। কতগুলো কাজ ওয়াইটিতে করেছি, অপূর্বর কোনো গালিগালাজের চ্যানেলটা নেই, আপনারা লক্ষ্য করে দেখুন। অপূর্ব সাথে আজকে কতগুলো মহিলা আজকে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, তারা প্রত্যেকে কিন্তু নেগেটিভ থেকে সরে এসে পজিটিভে ঘুরে গেছেন। তাদের নাম আর নতুন করে নিতে চাইছি না। প্রত্যেকে কিন্তু ভালো পথে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ওয়াইটিতে শান্তির পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই যে গোটাকত চোর, চিটিংবাজ, জালিয়াত, জোচ্চোর একত্রিত হয়ে পয়সা নেবে, ইয়েস রিম্পাদির সাহস নেই নয়, রিম্পারও সাহস আছে। রিম্পা পিটিশন দিয়ে রেখেছে, ঠিক সময় হবে, ধৈর্য রাখুন। একটা মিথ্যা মামলা তো তাদেরকে সাজাতে দিন, তবে না আমাকে দুটো করে এফআইআর করতে পারবো। দুটো করে এফআইআর করার সুযোগ তো দেবেন, ঠিক আছে? তাদেরকে শাস্তি দিতে গেলে আপনাদের সহযোগিতা আমার লাগবে। আর একটা হচ্ছে আমার দিমাগের সাথে আপনারা ওয়াইটিতে বসে একটা জিনিস বলুন। আজকে 1 মাসের মাথায়, ডট 1 মাসের মাথায় আজকে আমি সীমা থেকে চ্যানেল থেকে আজকে লাইভ করছি যে প্রীতম রিমি দিশানি হাওয়া মার্কেট থেকে, যেটার জন্য সব দলাদলি হয়ে ভাগাভাগি হয়ে কাটাছেড়া করে এই মর্কটের 1.5 মাস চ্যানেল অফ করে রেখে এই গরুটাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে। গরুটার তো একটু জ্বলবে, আর গরুটা যত লাফাবে, গরুটা যত গু গোবর করবে তত তো তাকে মাখাতে তুলে সুবিধা হবে। তারই গু গোবর তোলে তাকেই মাখাতে সুবিধা হবে। করতে দিন, ধৈর্য রাখুন, আর কোনো টেনশন নেবেন না। আমি যখন আছি তখন টেंशन फ्री बिंदास रहने का और सुंदर করে कंट्रोवर्सी करने का, बस और क्या चाहिए बोलिए। বলো। অসাধারণ অসাধারণ দিদিভাই, সত্যিকারের প্রত্যেকটা মানুষ ভীষণ ভাবে অপেক্ষায় ছিল যে কবে তুমি বলবে। আর আমাদের তো পারমিশন নেই সব ব্যাপারটা বলার, তো সেই জায়গায় আজকে অনেকে ক্লিয়ার হয়ে গেল। আর প্রত্যেককে বলবো উত্তেজিত হবে না, যাবে না, ওইসব লাইভ না দেখবে, না যাবে না, নিজেদের রক্ত জ্বালাবে। কারণ ও যত নোংরামি করবে তত ওকে শাস্তি দেওয়া আমাদের কাছে সুবিধা হবে। কারণ ও নোংরামিটা ভীষণ ভাবে পার্সোনাল অ্যাটাক করে, নোংরা ভাবে মহিলাদেরকে নোংরা ভাবে অ্যাটাক করে। মানে ওই কি বলবো, ওই অসভ্য ওই নোংরা মহিলাটার ও হচ্ছে বাচ্চাদের অ্যাটাক করে, মায়েদের অ্যাটাক করে। প্রত্যেকটা মানে অ্যাটাক, কন্টেন্ট টু কন্টেন্ট করার কোনো ওদের দম নেই, শুধু পার্সোনাল লাইফে চলে যায়। এইটা খুব সত্যিকারে খুব ভালো। আর এই মর্কটের শাস্তি, এরা 2 ভাই বোনকে মোটামুটি শাস্তি না দিলে ইউটিউব ঠান্ডা হবে না। প্রচন্ড নোংরামি করে, আর আমরা সবসময় চাই ভালো ভিডিও করতে। এরা নোংরামিটা এতটাই করে তখন জবাব দিতে গিয়ে ভিউয়ার্সরা পাগল হয়ে যায়। তখন ভিউয়ার্সদেরকে শান্ত করতে গেলে দুটো জবাব দিতে হয়। এই যে বললাম দুটো জবাব দিতে হয়। ওরা নোংরামি না করলে তো আর আমরা পাগল নই যে ওদেরকে বলতে যাবো, কারণ আমরা কিন্তু কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পছন্দ করি। আচ্ছা দিদিভাই সত্যি করে বলো তো, আমরা এই মাস যবে থেকে তুমি ওয়াইটিতে পা দিয়েছো আর আমাদের বারণ করছো, তবে থেকে কি আমরা নোংরা ভিডিও করি?
কাউকে কোনো বাজে কথা বলি, কোনো বাজে স্ল্যাং হুম। দিই? এবার আসি, দাঁড়াও, অনেকের অনেক প্রশ্ন ছিল, উত্তরগুলো দিয়ে দিই। হুম। অনেকে তোমাদেরকে কি বলছিল, তোমরা নাকি খুব বাজে, তোমরা নাকি খুব নোংরা। তো আজকে তাদের নোংরামিটা কোন লেভেলে দেখতে পেলেন? একটা জুতো তুলে মানুষকে দেখাচ্ছে আমি খাদিমের জুতো পরি, এই পা ধোয়া জল খাওয়াবো। আচ্ছা, যদি এটা আপনার বাড়ির মা বোন হতো, আপনারা কিভাবে নিতেন? ধরুন আজকে আপনার বউকে কেউ সোশ্যাল মিডিয়ায় এসে জুতো তুলে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু জালিয়াতকে জুতো দেখানো যায়, ঝাঁটা দেখানো যায়। কেন দেখানো যায়? কেন দেখানো যায়? এই কারণেই দেখানো যায়, সেটা হচ্ছে যে যারা চিটিংবাজি করে মানুষের পয়সা খায়, ঠিক আছে, যারা চিটিংবাজি করে মানুষকে ঠকায়, চিটিংবাজি জোচ্চুরি করে মানুষের পয়সা খেয়ে বলে যা পারবি করে নেগা, আমি কোর্টে বুঝে নেব। এখন এইবারে ভারতবর্ষের আইন এতটা শক্ত হয়েছে, যেভাবে ভারতবর্ষের আইন অপব্যবহার হবে সেটার কিন্তু সেইভাবেই জব্দ হবে। আজকে সঞ্জয়ের বিরুদ্ধে গোটা 5-6 এফআইআর হয়ে গেল, আপনারা কেউ জানতে পেরেছিলেন? আপনারা জানতে পারেননি, কারণ আপনাদেরকে জানানো হয়নি, আমি জানাইনি। আজকে মুখটা খুললাম, তার কারণ হচ্ছে সে এখন পাগলা কুত্তা হয়ে যাবে, পাগলা ভেড়া হয়ে গেছে, যা হয়ে গেছে। তার আজকে মুখ থেকে যেগুলো শুনছেন সেগুলো সম্পূর্ণটা আইনের আওতায়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেটে সেগুলোকে আবার জমা করা হবে। এরা যে নোংরা পর্নোগ্রাফি সাইটে নোংরা নোংরা ভিডিও আপলোড করে, সেটাও কিন্তু রিম্পার কাছে প্রমাণ ছিল, সেই দিনের লাইভে কিন্তু আমরা তুলেছিলাম, এবং সমস্ত মহিলারা একত্রিত হয়ে গেছে, ঠিক আছে। তো সেই তাদের আমরা যখন একত্রিত করতে পেরেছি, মহিলারা সবাই যখন একত্রিত আছে, সুতরাং দুটো চারটে ওই মস্তিষ্ক বিকৃত, হ্যাঁ, চোর চিটিংবাজ জোচ্চোর জালিয়াত মহিলারা একত্রিত হয়ে এই আস্ত একটা বাঁদরকে সাপোর্ট করবে, এবং যে বাঁদরটা দীর্ঘদিন ধরে সঞ্জুর বাণী নামক একটা চ্যানেল থেকে মহিলাদের গাল দিয়েছে, একের পর এক নোংরা নোংরা ড্রেস পরে মেয়েদেরকে মলেস্ট করেছে, এবং তার বাড়ি ঘরদোর আজকে যেটা দেখছেন, একটা চশমার দোকানে কর্মচারী হয়ে এবং কি করে বানাতে পারে সেটাও ভাবার সময় হয়ে গেছে, যে এই সোর্সে মানে সোর্স অফ ইনকাম মানে যেটা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে। সময়টাও আসন্ন, আস্তে আস্তে এগোবে, সেই দিকে তদন্ত এগোক, কিন্তু যেটা আমরা করার দরকার দিদিভাইয়ের ছিল কাছে একটু হেল্প চাইছি চার দিদিভাই। পাঁচটা। আমরা ওর ছেলে যে স্কুলে পড়ে সেখানে যেতে চাই, আপনি সংগঠনের কিছু মেয়েদের দিয়ে আমাদেরকে হেল্প করান, কারণ ওর ওটা ওটা বাচ্চার ওটাও টিচারকে হবে। দেখানো উচিত যে ওর বাবা এবার সোশ্যাল ক্লাব। এবার উচিত আপনাদের, উচিত কি অনুচিত সেটা তোমরা ডাক দেবে সীমা, আমি আমার সংগঠনের মেয়ে লাগবে আমি তোমাদের দেবো, এটুকু কথা দিলাম। তোমরা ডাকটা দাও, কারণ ওয়াইটিতে যদি তোমাদের সংগঠন না থাকতো, আজকে আমাকে ওয়াইটিতে আমার কাজগুলো করার জন্য পদে পদে যারা বাধা সৃষ্টি করেছিল, এত বড় নাকি সমাজসেবক ছিল, টেবিল চাপড়ে এ চাপড়ে স্ট্রিম লাইভ অর্গানাইজ করে প্রীতমকে আর দিশানিকে মিলিয়ে দেবার জন্য যা যা চক্রান্ত চালিয়েছিল, ঠিক আছে। এবং প্রীতমের আসল কাজ যেটা, যে প্রীতম যে এত বড় দাদা, দাদার সাথে ভাই, ঠিক আছে, দুই দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে দাঁড়ার যদি না আনতাম, তাহলে প্রীতমের তার 5 লাখ চ্যানেল থেকে একের পর এক জুতো মারবো ঝাঁটা মারবো কথাগুলো বলতে পারছিল, আর তার হিম্মতটা দেখাতে পারছিল। তার কারণ তাকে নাচাচ্ছিল এই আস্ত বাঁদর, চিটিংবাজ জোচ্চোর জালিয়াত থার্ড ক্লাস, এই চরিত্রহীন এই পাঁঠাটা, এবং কি নাম যেন তার, সঞ্জয় নাম, এই চশমার দোকানের কেরানিটা, সে কিন্তু টানা প্রীতমকে দিয়ে এই পথে টানছিল, তার কারণ তার হাতে একটাই চ্যানেল ছিল, বড় চ্যানেল, আর যেটা সব থেকে নোংরা জিনিস শো করছিল সেটা ওই প্রীতমের যদি জীবন অনেক পাল্টে গেছে, তার কারণ সে দেখে নিয়েছে দুনিয়াটা অনেক বড়, এবং সেই দুনিয়ায় এই রকম করলে আমি জীবনেও এগোতে পারবো না। আজকে প্রীতম তার নিজের জীবনে সুন্দর করে এগিয়ে যাচ্ছে, আশা করছি সে আর কোন রকম ভাবে এই নোংরা জিনিসে পা দেবে না, হাজার হলেও পা দেবে না। এবার যদি ও পা দেয়, তাহলে তার যে 3 মাসের জীবনে যা গেছে সেটা আবার ঘুরে আসবে, সেটা 6 মাস হবে, এবং তার জন্য আবারও প্রিপারেশন নিয়ে রাখুক, তার কারণ তার বহু জিনিস পুলিশের কাছেও আছে, ঠিক আছে, সেটা আমরা এখানে তুলতে চাই না। কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের, আমি যে ইপসিতাকে দিয়ে এত সুন্দর কাজ করেছি, সেটা কিন্তু আমাকে একটু ক্রেডিটটা দিন।
আপনারা তো ভাবছিলেন আমি কোনো কথা বলবো না বা বলতে চাইছিলাম না, একটা কাজ ঈপ্সিতা তো কিছু বলো, দিদি ভাইয়ের জন্য কিছু বলো। ও ঈপ্সিতা তো অসাধারণ কথা বলে। না না, এখানে বলার কি আছে? এখানে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল যখন হচ্ছে, যখন ফল হবে তখন সেই বৃক্ষের মানে ছায়া কতটা, আর সেই বৃক্ষ আবার দরকার পড়লে যে মানে ডাল কেটে কারোর মাথায় পড়তে পারে, সে সমস্ত কিছু মানুষ বুঝে নি। আমার মনে হয় কি বলতো, আমরা তো অবশ্যই দিদিকে ধন্যবাদ জানাবো, অবশ্যই দিদিকে বলবো যে এরকম মানে নির্ভীকভাবে, এরকম সৎভাবে দিদি আমাদের মতো আরো অনেকের পাশে দিদি থাকুক, দিদির আরো হাত শক্ত হোক, এটুকুই বলবো। আর বলবো যে মানুষকে মানুষ বিচার করুক। আমরা আমরা কম বলছি, মানুষরা বিচার করুক। দেখো নিচে সবাই কিন্তু সঙ্গীতাদিকে বলছে, সবাই প্রেস করছে যে হ্যাঁ উনি একটা কিছু করে দেখিয়েছেন। শুধু মুখে বললেই হয় না, কাজে করে দেখাতে হয়। তো বলার থেকেও কাজটা আরো বেশি মনে হয় তার লাঠি, মানে বলে না যে ভগবানের যে মারটা। ইপসিতা কেন সরা যাচ্ছে না? ইপসিতা চলে গেল নাকি? ইপসিতা কেটে গেল? নেটওয়ার্ক প্রবলেম। দিদি ভাই তুমি বলো, কিছু বলো। আচ্ছা, ইপসিতা হয়তো নেমে গেছে, ইপসিতা আসছে, ঠিক আছে। আহ, ইপসিতা আসুক, এলে ইপসিতা বলবে। ইপসিতা কতদিন আমায় বলছে দিদি এবার আমাকে বলতে দাও, দিদি এবার আমায় বলতে দাও, এবার আমাকে মুখটা খুলতে দাও। কারণ ইপসিতা নিতে পারছিল না, বারবার বলার চেষ্টা করছিল। তো আমরা তো এতগুলো এফআইআর করে দেখালাম, একটা করে দেখা, তোদের যদি হিম্মত থাকে কর না একটা, প্লিজ একটা তো করে দেখা, তোদের যদি এত বড় হিম্মত। আর দাদা প্লিজ মদো মাতালদের নিয়ে কোনো এখানে কিছু কমেন্ট করবেন না, আমি মদো মাতালদের নাম মুখেই নিই না, ঠিক আছে। মদো মাতালদের নাম আমি মুখেই নিই না। কদিন পর এটাও দেখবেন আমাদের সন্দীপের গার্লফ্রেন্ড আসবে, এবং সন্দীপের গার্লফ্রেন্ড এসে সন্দীপের সাথে সন্দীপের বাড়িতে থাকবে, এটাও দেখতে পাবেন। এবং এটাও দেখতে পাবেন যে সন্দীপ তার পিএ রেখেছে, তাকে তার পিএ তার বাড়িতে আসবে, তার গার্লফ্রেন্ড হিসাবে থাকবে। বেশ করবে সন্দীপ, যেটা মনে হবে সন্দীপ করবে, ক্ষমতা থাকলে কেউ আটকে রাখাবে সন্দীপকে, ঠিক আছে, এটুকু বলতে পারি। আপনাদের আমার কাজ তো দেখে বুঝতেই পাচ্ছেন যে হ্যাঁ দাদাগিরি করি, দাদাগিরিটা আমার কাজ। কিন্তু কাদের উপর দাদাগিরি করি? যারা নোংরা অসভ্য ইতর, তাদের জন্য করি। কারণ আমাদের কাজ হচ্ছে, এই যেমন ইপসিতা একটা এফআইআর করেছিল, আবার একটা এফআইআর করার সুযোগ পেল। যতক্ষণ না আমি দুটো তিনটে জিনিস পাবো ততক্ষণ না আপনাদেরকে কিছু করতে পারবো। আমাকে তো কাজ দিতে হবে, আমাকে তো আপনাদের মধ্যে থেকে উঠে আসতে হবে, যে বলতে হবে যে দিদি আমার এটা হয়েছে। ও, ইপসিতার নেট চলে গেছে, তাই ইপসিতা পড়ে গেছে। তো যাই হোক, ইপসিতার নেট আসুক, তা করতে করতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে হুররে, কেমন কেমন ঘোড়া, আপনাদের কাছে যেটা ঘোড়া, আমার কাছে সেটা গাধি, আস্ত গাধি। গাধি ওর নাম দেওয়াটা ভালো হয়েছে না? ওয়ান মোর পজিটিভ রেজাল্ট এন্ড ক্লিন এনভায়রনমেন্ট ইন ওয়াইটি, ডেফিনেটলি ইউ উইল সিন ইট ভেরি স্লো, ভেরি ক্লোজলি। মানে আপনি এত যদি দেখবেন না, কি বলবো, দেখতে পাবেন, দেখতে পাবেন, ঠিক আছে। আর ওয়াইটিতে কিছু কিছু ধরুন কথা এখন আমি বলে যাব না, শুধু এটুকু বলবো তোদের যদি হিম্মত থাকে, চ্যালেঞ্জ দিলাম তো, কিছু কর। আমি তো বিগ জিরো পার্সোনালিটি, আমি নাকি বিগ জিরো, তা তুই এফআইআরটা খেয়ে কেন হাইকোর্টে বেল নিতে গেলি, কেন সেই থানাতে গেলি না? তুই জানতিস থানাতে গেলে তোর ফোনটা সিজড হতো, তুই জানতিস থানাতে গেলে তোর বরকে পর্যন্ত ডেকে ওইখানে বসিয়ে রাখা হতো। আমি চেষ্টাটা সেটাই চালাই, ঠিক আছে। তো তুই কেন পালিয়ে গেছিস? পালাতে তোকে কে বলেছে বাবা? হ্যাঁ,
তুই গিয়ে হাইকোর্ট থেকে কেন বেল নিচ্ছিলি? কেন একবার থানাতে 41 নোটিশ খাওয়ার পর যেতে পারলি না? ঠিক আছে, তো আমার এক্সপেকটেশনটা তো সেই লেভেলেই ছিল। কিন্তু এই যে মিথ্যা মামলাটা করার জন্য, মিথ্যা মামলাটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, বা মিথ্যা মামলা কমপ্লেন করার জন্য, আমি চাই যাতে করে আমাদেরকে আরেকটা সুযোগ দেয়া হোক, আমরা পাল্টা একটা চান্স নিই, যাতে করে তোকে অবশ্যই থানায় যেতে হবে। এবার কিন্তু এমন ঘটনা আসছে বিএনএসএস, মানে ভারতীয় ন্যায় সংহিতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের আচ্ছা, আইন রিয়া ভাঙাটা ম্যাম, অনেক অনেক কঠিন হচ্ছে। ইপসিতা বলো, ইপসিতা মিউটটা খুলে কিছু বলো, যদি বলো, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা অন করো। ওটাই আমি তো বলতে বলতে আমার নেটটা কেটে গেল, সেটাই বললাম যে দিদি কথা, দিদি কাজে করে দেখিয়েছেন, যা বলেছেন সেটা করেছেন। আর এখানে দর্শকদের ওপর আমরা পুরোটা বিচার ছেড়ে দিই, পুরো বিচারটা দর্শকরাই দেখুক। আর ওই যারা ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, দেখলেন আগের দিন ভিডিওয়ে কত কিছু বললো, পরের দিন আবার কাঁদতে বসলো, ওই রকমই হবে। দর্শকদের দেখে, একবার করে বলে দেখে যে দর্শক কি নিল, যেই দেখছে দর্শক অন্যরকম ভাবে নিচ্ছে, একবার নরম একবার গরম এই করে, তো ওটা ও দর্শকরা ওদের আর এবার ফেলে দেবে, ছুড়ে দেবে, কারণ সমস্ত সব সীমাদি, সত্যি আমি বেরিয়ে একটা আসছে। কথা বলতে চাই। হ্যাঁ বলো রিয়া। কেমন আছো ইপসিতা দি? সঙ্গীতা ম্যাম, আরে গুড ইভিনিং। হ্যাঁ, ভেরি গুড ইভিনিং। হ্যাঁ, আমি আমার তো ভালো আছি। আপনাকে দেখি আর মুগ্ধ হয়ে যাই ম্যাম। থ্যাংক মানে ইউ, থ্যাংক সত্যি ইউ। আমার ভীষণ ইচ্ছে ছিল আমার মানে এরকম টাইপের মানে হিউম্যান রাইটস নিয়ে পড়া, কিন্তু যাকে হয়নি ওই জিনিসটা। কিন্তু আপনাকে দেখে ম্যাম সত্যি রিয়েলি হ্যাটস অফ। যে যাই বলুক না কেন, ওই বলে না যারা মানে কিছু করতে পারে না, তাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা যে কোন চরমে গিয়ে থাকে, তখন আউটবাস্টটা এরকমই হয়, ভুলভাল কথা বকে আর কি। তো সেটাই আমি আপনাকে বলতে চাইছি কি আপনি যে ওয়াইটিতে এসে কি করেছেন সেটা আমরা অন্তত বুঝতে পারছি, যারা বুঝছে না তারা মানে বহুত বড় মানে আস্ত পাগল বলতে পারি আমি। তো ম্যাম আমার খালি একটা কথা ছিল, এই যে কিউআর কোড নিয়ে আগে খুব কথা হচ্ছিল কি মানে আমরা এই কিউআর কোড নিয়ে যে টাকা ওঠানো নিয়ে, আমি খালি একটা জিনিস বলতে চাই, এই যে যে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে সে যে বলছে কি হ্যাঁ আমি আমার লড়ার মতন মানে আমি লড়তে চাই, ঠিক আছে চলো ওয়েল এন্ড গুড, উনি লড়তে চান বলে উনি কিউআর কোড দিয়ে টাকা তুলেছেন, ওনার ভিউয়ার্সরা যতটা পেরেছে ওনাকে হেল্প করেছে। আমি খালি এটা বলতে চাই, ওটা যদি জাস্টিফাইড পয়েন্ট হয় কি আমি কিউআর দিয়ে তুলেছি, আমি লড়তে চাই, সেই কারণে আমি টাকা তুলেছি, তো আমার একটাই প্রশ্ন, একটা মা যদি নিজের সন্তানের জন্য পাবলিকলি যদি সোশ্যালি যদি এসে টাকা চায়, কি ঠিক আছে ও তো দেখাচ্ছে কি আমি ওয়েদার ও বিএমটি করুক বা না করুক সেটাতে প্রশ্ন আসছে না, ও একটা মা, মা হয়ে যদি নিজের সন্তানের জন্য যদি টাকা তোলে, তাহলে এটা কেন কোয়েশ্চেনেবল হয়? আমি এটা এটা আমার মানে অনেক দিন ধরে আমি এই প্রশ্নটা মানে আনসারটা খুঁজতে চাইছিলাম, যে এত যে বড় বড় কথা যে আমি টাকা তুলেছি আমি লড়ার জন্য, তো একটা মাও তো নিজের সন্তানের জন্য লড়তে চাইছে, তো তাহলে কেন ওকে বলা হচ্ছে কি চিটিং করছে বা টাকা তুলে নিজের ফুর্তি করছে? আমরা তো নিজের না না চোখে দেখেছি। রিয়া, ওর ওর হ্যাঁ বলো মানে টাকা ইপ্সিতা দি। তোলার দরকার কি আছে? ও যে ভিডিওগুলো করেছিল সেগুলো কি মনিটাইজেশন অফ করে করেছিল? ও তো ওখান আচ্ছা থেকে ইপ্সিতা ইনকাম দি, করেছিল। আমাকে আমাকে একটা কথা বলো, যদি আজকে অর্পিতা, আমি নাম নিয়েই বলছি, আজকে যদি তোমার ও যদি ইয়ে করে কি বলি আমরা আমাদেরকে বোঝানো হচ্ছে কি ও টাকা তুলে মানে নিজের ফুর্তি করছে বা হোয়াট এভার দ্য কেসেস, তো আমরা তো নিজের চোখে এটাও দেখেছি কি ফলস চুল নেওয়া হচ্ছে, তারপরে OnePlus ফোন নেওয়া হচ্ছে, আমাদেরকে ভুল বোঝা, তখন তো ওনার ভাই প্রচন্ড লাফিয়ে আমাদেরকে, তো ওর ভাই না আমাদের চোখের সামনে আঙুল তুলে বলেছিল কি এটা ফোন নেওয়া হয়েছে, আপনি দেখুন এখন মানে ওর ভাইয়ের হিসাবে উনি এখন খুব ভালো ভিডিও করছেন। তো আমি তো সব থেকে বড় কোয়েশ্চেন আমার এখানে হচ্ছে দোগলা দোগলা যে এত এরা সবাই বলে দোগলা শিরদাঁড়া, আমি তো বলছি সব থেকে বড় দোগলা ওয়াইটিতে তো এই দুটো ডার্লিং ভাই আর বোন, এদের থেকে তো সব থেকে বড় দোগলা তো আমি পুরো ওয়াইটিতে দেখিনি, তাহলে কি হচ্ছে? গাধার গাধি, দুই গাধার গাধা নয় গাধি, ম্যাম, না না দুজনেই ফেসে ওদেরকে গেছে, জানো, দুজনেই একের পর এক এফআইআর খেয়ে খেয়ে ভর্তি।
আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি প্লিজ এটাতে একটু নোট করবেন, ও কিন্তু এখন মর্কট কিন্তু কন্টিনিউ ওপেন চ্যালেঞ্জ করছে আর থ্রেট দিচ্ছে, ওপেন থ্রেট দিচ্ছে কিন্তু রিম্পাকে। কেন ও, আমি জানি, মানে আমরা সবাই জানি ও যে ওর পাস্ট ভিডিও, এই যে এখন কিছু বলবো না রিম্পা নিয়ে, এখন কিছু বলবো না, হাতে আমাদের কাছে প্রচুর তাস আছে, 100 ঠিক বার আছে? 100 এখন বার ম্যাম, কিছু সেটা আমি জানি, আপনি পুরো ফুল কেয়ার করছেন, বাট আমাদের একটা এত বেশি ফোবিয়া হয়ে গেছে না, কেন ওই মর্কট ও কিছুই করতে পারে, ও যেই লেভেলে নোংরা। আর আমার সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক এটা লাগে, ও যে সেদিন বলছিল, একদিন সন্দীপকে নিয়ে বলেছে কি সন্দীপ নাকি নিজের বউকে সামলাতে পারেনি টিনাকে, সেই কারণে ও পরকিয়া করছে। ওকে ফাইন, ওদের আজকে লজিক জানিয়ে দিই, থাকে। আচ্ছা আজকে একটা কথা জানিয়ে দিই, পাবলিককে জানানো দরকার আছে। সন্দীপ পুরো ডিসিশন নিয়ে নিয়েছে, কোনোভাবেই সে ফার্দার সংসার করবে না, ঠিক আছে? এবং সন্দীপ পরবর্তী দিনে হয়তো তার নিজের সিদ্ধান্ত যেভাবে নেওয়ার দরকার নেবে, কিন্তু কোনোভাবেই সংসার করবে না। তার কারণ সে পুরো ওপেনলি ক্লিয়ারও করে দিয়েছে, তার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, এবং সে কোনো রকম ভাবে তার সন্তানের ভবিষ্যৎ ইনসিকিউর করার জন্য ওই ধরনের আরেকটি জালিয়াতকে বাড়ি আনবে না, ঠিক আছে? সুতরাং পরবর্তী দিনে সন্দীপের ভবিষ্যতের কথা ভেবে সন্দীপও জানিয়ে দেবে, এবং সেই ব্যাপার নিয়ে সন্দীপ যেভাবে এগোবে, সেটা তো আমরা আছি। কিন্তু না সন্দীপ ম্যাম দেখুন, পুনরায় কোনোদিন এটা তো পার্সোনাল কথা সন্দীপের, সেটা সন্দীপ যেটা ভালো বুঝবে। ও এত বড় একটা আঘাত পেয়েছে, সেটা তো ডেফিনেটলি ও এখন ওর টাইম নেওয়াই উচিত। কিন্তু আমার কথা হচ্ছে কি, এত কিছুদিন আগে ওই মর্কটটা বলছিল যে সন্দীপ নাকি নিজের বউকে সামলাতে পারেনি বলে টিনা নাকি পরকিয়া করেছে, যেটা একদম বেফালতু কথা। মানে যাদের বলে না ব্লাডে এইসব নোংরামি করার থাকে, তারাই এইসব করতে পারে। কারণ আমি এটা কোনোদিন, মানে এটাতে আমিও একটা মেয়ে, আমিও বাচ্চার মা হচ্ছে, আমি কোনোদিন এটা বলতে পারবো না কি একটা ফিজিক্যাল নিড মেটাবার জন্য একটা মেয়ে চলে যাচ্ছে মানে নিজের সন্তানকে ছেড়ে। এটা মানে ইটস, মানে কি বলবো। তাহলে তাহলে তো দেশের আর্মিরা, তারপর যারা নেভিতে রয়েছে, এয়ারফোর্সে এক্স্যাক্টলি রয়েছে, এক্স্যাক্টলি মাসের পর মাস তারা বাড়িতে বউয়ের আঁচলের তলায় থাকে না, তাদের তাহলে সব এক্স্যাক্টলি বউরা তাহলে চলে যেত একটা করে ফোকলা খুঁজতে। আচ্ছা ঈপ্সিতা দি, আমাকে একটা কোয়েশ্চেন তুমি করো। আমরা তো সবাই এখান মা হচ্ছি, আমরা যতই আমাদের হাজবেন্ডের সাথে কোনো কথা কাটাকাটি হয়ে যাক না কেন, কিছু হয়ে যাক না কেন, আমরা কি করি? আমরা কি কখনো এটা ভাবতে, মানে আমাদের ওয়াইল্ডেস্ট ড্রিমেও আসতে পারে কি আমরা বাচ্চা ছেড়ে আমরা চলে যাব? আমাদের মানে কোনো, এটা একটা সিম্পল মানে ফালতু অজুহাত 5 বছর ধরেও আরে আমরা তো আচ্ছা, আর্জেন্টিনার দাঁড়াও দিনে। দাঁড়াও, একটা কথা বলো, ওই যে যে মাতালটি সেদিন আকাশবাণী করেছে, মাতালটির কথা বলবো আগে। প্রথমে সিসিআরপি নয় রে, সিআরপিসি, ঠিক আছে? ম্যাম ওর প্রথমত থেকে আপনি কি করে বলাগার এক্সপেক্ট নয়, করছেন কি ও ভালো বলাগার। করে? আপনি কিভাবে এক্সপেক্ট করছেন না, ম্যাম কি ও এদের একটা কাছে প্রনাউন্সিয়েশন ঠিক করবে? টিনা হচ্ছে এমন একটি আইডিয়াল ব্যক্তি, টিনা হচ্ছে এমন একটি আইডিয়াল ব্যক্তি যিনি ওই 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 আস্ত বাঁদরটার সাথে গিয়ে ঠিক করেছে, এবং নাকি প্রচন্ড অত্যাচারিত হয়েছে সন্দীপের বাড়িতে। সবটাই মানলাম, আপনাদের কথা মতো মেনে নিলাম। আচ্ছা, সেই দিনের পয়েন্ট অফ ভিউটা আমি একটু বলে দিই। সেদিন পয়েন্ট অফ ভিউটা কেন এতদিন পর ওই মাতালটা হঠাৎ করে আকাশবাণী দেওয়ার জন্য, তারপর প্রকৃতিস্থ অবস্থায় না থেকে আকাশবাণী দিতে এলো, কেন এলো? ম্যাম আপনার তার কারণ আকাশবাণীও হচ্ছে, সহ্য করতে পারছে না। না না না, আসল কথা হচ্ছে এই যে গাধি, আস্ত গাধিটা, যাকে আপনারা ঘোড়ামুখী বলছেন, ঘোড়ার মতো তো মুখটা নয়, এখন দেখতে দেখবেন তার বাড়ির শেরুর মতো একদম, মানে পুরো শেরুর সঙ্গে ডিটো মানাচ্ছে একদম। শেরুর যেরকম দাঁত ভাঙছে, একদম পুরো মুখ মিলে গেছে দেখবেন, এখন এখন চোখ মুখ দাঁত খিচে একদম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, কখনো কাঁদতে বসছি, কখনো হাঁকতে বসছি, আবার বলছে আমার হাগা নিয়ে চলে গেছে, আমার পটি, মানে বাড়িটা পুরো ভাগাড়ের বংশ, বুঝতেই পারলাম, পুরো ভাগাড় ও নিয়েই থাকে, সাংঘাতিক ঠিক স্প্লিট আছে? পার্সোনালিটি ম্যাম, সাংঘাতিক স্প্লিট না না পার্সোনালিটি। না, মানে স্প্লিট, মানে সে তো মানে আছেই, বুঝতে তার পারছেন সাথে দিদি, যেটা ওর আছে। বাড়িতে কিন্তু টয়লেট নেই, ও খাটা পায়খানায় মনে হয় পটি করে, সেই জন্যই কেউ নিয়ে চলে যেতে পারে। আমার যাদের বাড়িতে কোমোড আছে তাদের তো এরকম হবে না, না? ও বনের আদরে পটি করে, এটাই ও বোঝাতে চাইলো। ও যাই পরিবার হোক, বান্ধব আচ্ছা নয়। আচ্ছা, এটা একটা ঘটনা। এখন ঘটনা হচ্ছে, ওটা এত বড় গাধি, এত বড় গাধি যে সঙ্গীতা চক্রবর্তী তোকে পুরোপুরি, তোর যেটা কীর্তিকলাপ সেটাকে লাইভে তুলে তোকে জাস্ট একটা ভালো হিন্স দিলাম যে তুই ভালো গান গাস, তুই গলে গিয়ে লাইভে উঠলি, এবং তোর আসল কথাটা তোর মুখ থেকেই নেওয়াটা আমাদের দরকার ছিল, যে হ্যাঁ তুই ইপসিতাকেই বলেছিস। আবার আমি তোকে এটাও বলছি, তুই 2 দিন 4 দিন ওয়েট কর, আমার পাতা জালে
যেমন তোর ওই আস্ত তোর ভাই গাধাটাকে ফেলেছিলাম, গাধাটাকে পিটিয়ে ব্যবস্থা করেছি 4-5-6খানা এফআইআর খাইয়ে, ঠিক ঠিক সেম তুইও সেই পথেই হাঁটছিস এবং হাঁটার জন্য তুই আমার এতে পড়বি। এবার যেটা আসল কথায় আসি, সেই দিনের লাইভ, সেই দিনের ওই পাতাল বাণীটা আপনারা শুনে কি বুঝলেন? কিছু বুঝেছেন? বোঝেননি, অনেকগুলো কথা বোঝেননি। প্রথম কথা হচ্ছে আমি নাকি ওই কি যাই হোক মদখোর মাতাল ওই সুন্দরী, যাকে আপনারা সুন্দরী বলেন আর কি, চীনা সুন্দরী নাকি তার নাম, তো তার বয়ফ্রেন্ডকে নাকি আমি মলেস্ট করেছি বা বাজে কথা বলেছি, তার বাবা মাকে নাকি আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু করেছি। এবার আসি আসল কথায়। তার বক্তব্যের মধ্যে কোথাও পেয়েছেন সে সুলেখা নামটা নিয়ে বারবার কিন্তু বেশ আবেগপ্রবণ, এবং তার নামে একটাও বাজে কথা বলেনি, তার পরিবারের নামেও একটা বাজে কথা বলেনি। আপনারা খেয়াল করে দেখবেন তার নামে বা তার পরিবারের নামে কেন একটা বাজে কথা বলেনি, তার কারণ তার পরিবারের সাথে দারুণ ভালো সম্পর্কে তারা আছে, যেটা বারবার আপনারা সামনে আনতে চাইছেন, এবং সামনে আনার জন্য সে তার পরিবার মানে অর্থাৎ যদি কারোর কিছু করার থাকতো তাহলে আজকে বুঝতে পারতেন যে টিনের বাবা ওই ফোগলার নামে 3-4টে কেস করতে পারতো, ওই মাতালটাকে 3-4টে কেস দিয়ে জব্দ করে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে চাইতো। কিন্তু এখানে আপনারা কেউ বুঝতে পারলেন না যে এটা এই যে ঘোড়া, এই যে গাধা, এই যে ভাই বোন সব এক হয়েছে, এবং একটি জালিয়াত সমাজসেবিকা তিনি এক হয়েছেন, এবং ওই একটি মাতাল মদখোর নোংরা দুশ্চরিত্রা মহিলা ওই হিড়িম্বা সবকটা এক হয়ে এখন ওই ফোগলাকে দিয়ে বলতে বলিয়েছে যে তোকে চ্যালেঞ্জ দিলাম আমার কিছু করে দেখা। তোকে কেন আমি করব, চল। আবার বলছে আবার মাই ফুটের ইংরেজিটা বাংলাতে মানে ইংরেজিটার স্পেলিং বলতে বললে হেগে ফেলবে, যদিও মানে হাগু করে ফেলবে, পটি করে ফেলবে, প্যান্ট ভিজিয়ে ফেলবে, প্যান্ট গিলা করে ফেলবে, সেটা যাক। কিন্তু ঘটনা হচ্ছে তোকে আমি কেন করতে যাব? আমি তো চাইছি যে তুই ওই টিনার নামে কোনো বাজে কথা বলিস না, তুই তোর ওই চক্রবর্তী পরিবারের নামে কোনো বাজে কথা বলবি না। কেন বলবি না? কারণ এটাই আমাদের প্রমাণ করতে সুবিধা যে তুই ওই বাড়ির সাথেই ভালো সম্পর্কে আছিস, এবং এই সম্পর্কটা ক্লিয়ার, ওপেন টু অল, যে তুই আমাকে গাল দিচ্ছিস কারণ আমি টিনার বিরুদ্ধে লড়ছি বলেই। তোর রাগটা কোথায়? কারণ আমি টিনার বিরুদ্ধে লড়ছি আর তুই টিনাকে ভালোবাসিস, এই কথাটা বলাটা তো সবাই জানে। তো এটাই তো জানা কথা, তুই তো প্রমাণ নিজে এসে দিচ্ছিস যে তুই সম্পর্কে আছিস, এটা আর বলার কি আছে? আর তোর তো গার্লফ্রেন্ড ওপেনলি লিখে দিয়ে ফেসবুক কমিউনিটিতে দিয়ে চলে গেছে, সেটা তো আমরা কোর্টের কাছে দিয়েছি। আচ্ছা ম্যাম, আমরা তো কথা বলছি, আমি একটা কথা আরে বলছি, আরো একটা কথা বলেনি, 1 মিনিট বলেনি, এদেরকে বুদ্ধিদাতার নাম হচ্ছে সেবক দাদা। তার তো মাথায় আরো 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 মস্ত গোবর আছে, সে একটা চিটিংবাজ, সেও একটি চিটিংবাজ। সেই চিটিংবাজের কাহিনী আপনাকে বলি, সে তার বুদ্ধি দিচ্ছে ওদেরকে যে ফোগলাকে দিয়ে মদ খাইয়ে বলছে তুই এটা বল সঙ্গীতাকে। আরে যত বলবি তত প্রমাণ হবে যে তুই চক্রবর্তী পরিবারের নামে কিছু না বলে, ওই চক্রবর্তীর পরিবারটা আজকে একের পর এক মিথ্যা মামলা করেছিল যাদের যাদের নামে, তার জন্য জজ সাহেব পর্যন্ত সেই কপি গিয়ে পৌঁছেছে। আর এখন আমি হাইকোর্টের মামলাটার জন্য যদি এখনই বলে দিই না, গোটা ওয়াইটি কেঁপে যাবে। এখন আমি কিচ্ছু বলবো না কি হয়ে আছে, কিন্তু এটাও জানিয়ে রাখি সন্দীপ কোনোভাবে সংসার করবে না, করবে না, করবে না। তার কারণ হচ্ছে সংসার করার জায়গাতে সন্দীপও যেমন নেই তেমন টিনাও নেই। তার কারণ হচ্ছে এই যে মাতালটা যেদিন যতক্ষণ না টিনার বিরুদ্ধে বলতে বসবে বা চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে বলছে, ততদিন আপনারা শিওর থাকবেন এই মাতালটার সাথেই ওই বাড়ির ভালো সম্পর্ক আছে, এবং ওই মাতালটা ওই বাড়িটাকে বাঁচানোর জন্যই, যেহেতু এই পরিবারটার বিরুদ্ধে আমি লড়ছি, তাই ওই মাতালটা বাজারে এসে আজকে মাতলামি শুরু করেছে। আর মাতালের মাতলামি যখন হচ্ছে তখন জানবেন এই যে সবকটা মিলেই প্রমাণ করে দিচ্ছে যে এখনো পর্যন্ত ওই সম্পর্কটা বর্তমান কন্টিনিউশনে আছে, এবং প্রত্যেকে সেটার মানে বোঝার ক্ষমতা রাখুন। আপনারা আপনাদের প্রসপেক্টে নিয়ে যে যেমন কন্ট্রোভার্সি করছেন, আমি আজকে আপনাদেরকে সেই কন্ট্রোভার্সি এর মধ্যে জোনের মধ্যে ঢুকতে চাইও না। আপনারা আপনাদের মতো কন্টেন্ট করুন, কিন্তু বাস্তবটা বোঝার চেষ্টা করবেন। যখন দেখবেন চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে ওই মাতালটা কিছু বলছে বা টিনার বিরুদ্ধে এসে মুখ খুলছে, সেদিন জানবেন ওই 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 মাতালটার সাথে ওই বাড়ির সম্পর্ক কেটেছে, এবং ততদিন টিনা কিন্তু ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে। আসলে এই নোংরা সম্পর্ক এইগুলো বোঝার মতো ক্ষমতা যদি আপনারা না রাখেন, এই দিমাগ যদি আপনারা না রাখেন, তাহলে আপনারা কেমন ভিউয়ার? আপনাদের মধ্যে ট্যালেন্টই নেই,
আমি চাইবো আপনাদের 3rd ডিগ্রি অব্দি দিমাগটা ইস্তেমাল করুন এবং বোঝার চেষ্টা করবেন কেন লোক আমাকে গালি দেবে। আমি যদি তার কোনো ক্ষতি না করব তাহলে তারা আমাকে কেন গালি দেবে বলুন তো। আর আমি তো বলছি তারা চোর চিটিং বা তারা আমাকে একটা ডিফামেশনের নোটিশ পাঠাক, তাহলে তবে না তাদের বিরুদ্ধে যে কেসগুলো হয়েছে তার প্রমাণ সমেত তারই থানাতে পাঠাই। তাই আমার কথা ওরা নিজেরা বলো দীপশিতা বা ইয়ে শুধু আচ্ছা শুধু ম্যাম, বলবে। আমি একটা কথা বলছি, ঈপ্সিতা দি হলো ভুলে যাব। সব থেকে বড় কথা হচ্ছে কি, এই যে টিনার যে এত বড় ডাই হার্ট ফ্যান, ওই যে সামনের থেকে যার দাঁত ফাঁকা আছে, ও যে ও যে বলতে থাকে সবসময় কি টিনা আমি খালি একটাই কোয়েশ্চেন করতে চাই কি, যে যার সাথে ও টিনা অলরেডি এটা কমিট করে দিয়েছে কি ফোকলার সাথে ও রিলেশন নেই, তাহলে ও ওই ফোকলার ইনস্টা আইডি বা হোয়াট এভার ফেসবুক আইডিতে গিয়ে কি করে ওর ফটোতে ইউ রক করে কমেন্ট করে? যদি ও টিনার ডাই হার্ট ফ্যান থাকে তাহলে তো এটা করা উচিতই না। তো মানে এরা কি ভাবছে কি আমরা যারা মানে আছি তারা কি মানে খুব মানে বেশি চালাক, কি আমরা বেশি বোকা? মানে এরা কি থিঙ্ক করছে আমাদেরকে? এরা ভাবে আমরা বোকা, আর আমরা তো বোকাই না। বোকা হলে ওকে এইভাবে কেউ ভিউজ এরা দেয়? বুঝতে পারছে না না সীমাদি, এরা বুঝতে পারছে না, এরা টিনাকে ব্লাইন্ডলি সাপোর্ট করার চক্করে না টিনাকে আরো গর্ততে ঢুকিয়ে দিচ্ছে। এরা এরা ভাবছে আমরা মানে আমরা নিজে। দেখো, ওকে ব্লাইন্ডলি সাপোর্ট কারা করছে? যারা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত আছে, যারা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সংসারের বাইরে বেরিয়ে গেছে, যারা অ্যাকচুয়ালি বর ছেড়ে আলাদা রয়েছে, তারাই কিন্তু ওকে সাপোর্ট করছে। কোন সাংসারিক মহিলা বা কোন যে এখনো পরিবারের লাঠি জাটা কেউ পরিবারের মধ্যে পড়ে আছে, তারা কখনোই ওকে সাপোর্ট করে না। ওর প্রচুর ভিউয়ার্স আছে যারা সন্দীপকে ভালোবাসে, ওকে ভালোবাসে, ওকে কন্টিনিউ ভালো ইয়ে করে, মানে সুপরামর্শ দেয়, সেগুলোকে ও কান কর্ণপাত করে না। আচ্ছা সীমাদি, একটা কথা বলছি, এই যে মর্কট যে বলছে সন্দীপের নামে কি ও নাকি সন্দীপ নাকি সামলাতে পারেনি নিজের বউকে, তাই জন্য ও পরকিয়া করে বেরিয়েছে, তাহলে আজকে আমি জিজ্ঞেস করতে চাই সব ভিউয়ার্সদেরকে কি এক সময় এরম ছিল কি মর্কটটা কি না কি ড্রেস পরে, ইভেন পাতা পরে মানে যাচ্ছে তাই ভাবে মেয়ে সেজে যে ভিডিওস গুলো করেছে। দিদিভাইকে একটু বলতে দিই এই বিষয়টা, দিদিভাই খুব সুন্দর সেইটা বলবে। এক সেকেন্ড সীমাদি, আমি খালি এটাই বলছি কি ওর বউ তাহলে কি করে এটাকে মানে এত বেশি এইটাকে অ্যাপ্রিসিয়েট করে? তার মানে কি বলবো কি ওর বউ চায় কি ওর বর মানে ফুল ওর অন বউ তাহলে কার্টুনগিরি করে হোমো, বেড়াক আমরা এটা ওয়াইটিতে? বলতে পারি ওর বউ হোমো, ওই জন্য ওকে হোমো সাজিয়ে নেয়। না না, ওর বউ আমার মনে হয় না বরের কার্টুনগিরিটা। আমরা কি চাই কি আমাদের বরের যেন মানে রেসপেক্টটা আরো বাড়ুক সমাজে, একটা সোশ্যাল লাইফে, কিন্তু ও তো নিজের বরের মানে পুরো সোশ্যালি পুরো বরকে তো পুরো নাঙ্গা করে দিল। এরকম ভাবে কেউ সেজে মানে বোনদেরকে সাপোর্ট করার জন্য আর দিদিদেরকে সাপোর্ট করার জন্য কি নিজের আইডেন্টিটিটা লুজ করবে? কি ও একটা ছেলে, ও যে শিরদাঁড়া করে তোমাকে যে কোয়েশ্চেন করেছিল, যার শিরদাঁড়া থাকবে সে নিজেকে এরকম ভাবে মানে একটা মিমিক্রি আর্টিস্ট এত খারাপ লাগে না যা ও ভিডিওস করেছে, সেখানে ওর বোনরা হাতে তালি দিয়েছে, তো সেটা কি হচ্ছে? আচ্ছা আসল কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমি টিনার বিষয়টা নিয়ে বলবো। টিনার বিষয়টা হচ্ছে যে টিনা তার 498 করলো 3 মাস পর, যাবার 3 মাস পর, তারপরে আরো 1.5 মাস 2 মাসের মাথায় তার সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে গেছে, প্লাস সন্দীপদের বাড়ির যে যে গয়নাপত্র আছে সেগুলো গুছিয়ে নিয়ে চলে গেছে। টিনা কি বলছে? টিনা নাকি কোনো ফলস কমপ্লেন করে না বা টিনা কোনো মিথ্যা মামলা করে না। টিনা প্রথম মিথ্যা মামলা করেছে সন্দীপদের বিরুদ্ধে। টিনা প্রথম মিথ্যা মামলা করেছে, ওকে নাকি এত মারধর করা হতো যে ও ওর জন্য ওই বাড়িতে থাকতে পারেনি। কিন্তু টিনা তার কমিউনিটি পোস্টে লিখে গেছে যে আমি 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 আমার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমার ভালোবাসার লোকের সাথে বেরিয়ে যাচ্ছি, তার সেক্সুয়াল চ্যাট গুলো রেখে গেছে। সে তো ওটা বলে যায়নি, সে গিয়ে থানাতে গিয়ে মিথ্যা কমপ্লেন প্রথম করেছে। তাহলে প্রথম মিথ্যাবাদীটার নাম হচ্ছে টিনা। চক্রবর্তী পরিবারের ভিতরে আসল কথাটা হচ্ছে যে প্রথম যদি কেউ মিথ্যা কাজ করে থাকে সেটা তো টিনা করেছে। টিনা কি তার মেডিকেল কপি দেখাতে পারবে? বিয়ের সময়, বিয়ের 5 বছর ধরে তাকে মারধর করেছিল সন্দীপ, একটা মেডিকেল কপি আছে? তাহলে প্রথম যদি কেউ মিথ্যাবাদী থাকে তাহলে সেটা হচ্ছে টিনা। তাহলে সে গেল প্রেম করে বেরিয়ে, সে সন্দীপের বাড়িতে বদনাম দিয়ে গেল যে ওই প্রেম করার জন্য নাকি, তাহলে এখন বলতে হয় প্রেম করার জন্যই সন্দীপই দায়ী ছিল। ঠিকই তাই, তার কারণ হচ্ছে কারোর যদি প্রেম আসে মনের মধ্যে তার দায়িত্বটাও সন্দীপেরই।
তার কারণ সে নাকি এত মারধর করেছে, তার এত পরিমাণে মেডিকেল কপি আছে, যার জন্য 498টা করতে হলো 3 মাস পর। আবার আসি সেকেন্ড কথায়, তাহলে সন্দীপকে বলছে আজকে তুমি কেন নাল অ্যান্ড ভয়েডের জন্য কমপ্লেন করেছো? সন্দীপ যদি নাল অ্যান্ড ভয়েডটা বুঝতো, তাহলে ও যে মতে বিয়ে হয়েছে তার অপোজিট মতে কখনোই গিয়ে ওই কেসটা করতো না। ওর বিয়ে হচ্ছে হিন্দু মতে, আর ও গিয়ে করে আসছে অন্য মতে গিয়ে সেই কাজটা যেটা করার দরকার ছিল না সন্দীপের। কিন্তু ঘটনা হচ্ছে সেই কেস পরবর্তী দিনে উইথড্র করতে বাধ্য হয়েছে, কারণ ভুল কেস তো করা যেতে পারে না। তো তার জন্য ওইটা যেটা মামলাটা টিনা করেছে। এবার আসি আসল কথায়, যে নিজে মামলা করেছে আমি ডাইভোর্স চাই, যে নিজে মামলা করেছে ডাইভোর্স চাই, সে আদালত মানছে না। তার ওই ভিডিওটা আমরা অলরেডি জজ সাহেবের সামনে পাঠিয়েছি। সে নিজে এসে বলছে আমি তো কই ডিভোর্স দেবো না। তাহলে আমি আজকে আদালতের কাছে গিয়ে বলবো, জজ সাহেবকে বলবো যে স্যার মহামান্য আদালতের কাছে আমি মামলা ফাইল করবো যে আমি ডিভোর্স চাই বলে মামলা করেছি। আর দুদিন পর এসে আমি কি বলবো যে আমি তো ভাই ডিভোর্স চাই না। আমরা তো এটাই দেখাতে চাইছিলাম যে তুই তোর মুখ থেকে এই কথাটা বল। আমি ওকে তো প্রভোগ করছিলাম যে তুই নিজের মুখে বল, কারণ ও এটা যে বলবে। এবং এই যে গামলার সাথে কি হামলা নাম না কি সব নাম তোমাদের ওই সুদীপ্ত বলে আসতো মাতালটির সাথে যে সম্পর্ক আছে, তার প্রমাণ ও নিজে নিজেই দিয়ে দেবে। এবং ঠিক তাই দিয়েও দিয়েছে। মাতালটি এসে কাকে গাল দিচ্ছে? আমাকে, কারণ আমি তো সন্দীপের পক্ষের লোক। এটাই তো জানা কথা যে তুই তোর বয়ফ্রেন্ড যাকে তুই নামিয়েছিলি বাজারে, তুই যাকে নামিয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলি, সেই বয়ফ্রেন্ডই এখন প্রমাণ করে দিচ্ছে যে চক্রবর্তী পরিবারের পাশে আমি আছি সঙ্গীতা চক্রবর্তীকে গাল দেওয়ার জন্য। এইগুলো আমার সমস্তটা কোর্ট কেসের ক্ষেত্রে কাজে লাগবে। আর এগুলোকে যারা বুদ্ধি দিচ্ছে তাদের মাথায় একটা র লেখা আছে, র। হ্যাঁ ঠিক আছে, র। র দিয়ে কি হয় সেটা আর বলবো না। র লেখা না থাকলে তাদের মাথায় যদি দিমাগ থাকতো, তাহলে এগুলো সোশ্যাল মিডিয়ায় এসে তারা করতো না, তাদেরকে বুদ্ধি দেবার লোক থাকতো। আর আপনাদের একটা কথা বলে রাখি, ওর ভিডিও দেখতে গিয়ে আপনারা কি পান একটি বেড়ালের মারামারি। আর প্রত্যেকদিন এই একটা কন্ট্রোভার্সি, যে কন্ট্রোভার্সিটার জন্য কিষানুকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে মাঝে মাঝে। তাতে কিষানুর কিচ্ছু আসে যায় না, কিষানু বা সন্দীপ নজরই দেয় না, সন্দীপ কিষানু নজরই দেয় না। কারণ বর্তমানে সন্দীপ একটি নতুন সম্পর্কে আবদ্ধ হবে বা হতে চলেছে, যে সম্পর্কটা কোনো বউ স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। তার পিএ হিসাবে তার বাড়িতে আসছে কয়েকদিনের মধ্যে, দেখতে পাবেন। এবং সে সন্দীপের সমস্ত কিছু, একটা এডুকেটেড মেয়ে, সে সমস্ত কিছু হ্যান্ডেল করবে। এবং সেও একজন অ্যাডভোকেট যে সন্দীপের বাড়িতে টানা থাকবে এবং সন্দীপের ওখান থেকেই সে সমস্ত কাজকর্ম করবে। সন্দীপকে প্রোটেক্ট করার জন্য আমরা তাকে অ্যাপয়েন্ট করেছি। এবং সন্দীপ বর্তমানে এমন একটি সম্পর্কে আছে যে সম্পর্কেতে তাকে ভালো বুদ্ধি পরামর্শদাতা হিসাবে সে সন্দীপের ভালো বন্ধু। কারণ কিষানুর জীবনটাও একটা সৎ পথে ঠিক পথে এগোক, তাদের পরিবারটাকেও ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সন্দীপের পাশে একটি বেকার মানে বোকা ছেলে বলে, সে পড়াশোনা জানে না খুব বেশি বলে, তার যাতে করে একটি ভালো লোক তাকে গাইড করে, তার জন্য কিন্তু আমরা তার সাথে তার পাশে সবসময় একটি অ্যাডভোকেটকে রেখেছি, যে অ্যাডভোকেট সন্দীপের পাশে সবসময় সাপোর্ট দেবে। এবং আপনারা নজর রাখতে থাকুন, কোনো মাতাল মদখোর এবং ওই যে কোন রকম জোচ্চুরি করা লোকজন নয়, যারা ভিউজের নেশায় নতুন নতুন কন্ট্রোভার্সি ছুড়ে দেবে আর আপনারা ছুটে গিয়ে যাবেন। দেখার কিচ্ছু নেই, ওর মধ্যে কিচ্ছু নেই কোয়ালিটি। যেটুকু আছে সেটুকু সব চলে গেছে। ওই ভিডিওর মধ্যে যে আপনারা কি খুঁজে পান আমি জানি না, আমাদের তো কিছু দেখতে পাইনি নাইটি ছাড়া। আর আপনারা নাইটি দেখার জন্য যদি দৌড়ে দৌড়ে যান। ম্যাম আমি একটা আপনাকে ইন্টারাপ্ট করছি, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। আপনি তো অনেক বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছেন, আপনি কি বলতে পারবেন কি একটা মেয়ে যদি 5 বছর ধরে টর্চার ও সহ্য করেছে শ্বশুর বাড়িতে, বা ওর উপরে মলেস্টেশন হয়েছে, ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে, সে এত জলদি মানে সবকিছু ভুলে আরেকটা রিলেশনে জড়িয়ে যাবে? বা ওর যে ও বেরিয়ে এলো বাড়ির থেকে, মানে নিজের শ্বশুর বাড়ির থেকে, তারপরে একটা যে ফিজিক্যালি মোলেস্টেড একটা লেডি হবে, সে তার একটা যে ভাব ভঙ্গিমা, মানে তাকে দেখেই বোঝা যায় কি হ্যাঁ ও কত বড় মেন্টাল ট্রমাতে আছে। সেইখানে ও এত মানে হই হুল্লোড় করে করছে, সেটা কিভাবে মেন্টালি কি ওর কোনো মানে এফেক্ট হয়নি ওর, যদি এতই ও মোলেস্টেড হয়েছে? তাহলে এটা কি করে সম্ভব? একদম আমার কথা হচ্ছে, ধরুন আমি 3 মাস পর, মানে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে বেরিয়ে গেলাম যে আমি
শ্বশুর বাড়ি ছাড়ছি, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমার একটি ভালোবাসার মানুষ হয়েছে, আমি ভ্যালেন্টাইন্স ডেতে এনজয় করে বেড়াচ্ছি এবং আমি টানা করছি, আমি পুরো ওকে আছি। তারপর 3 মাস পর গিয়ে আমার মনে পড়লো যে আমাকে একটি 498 কেস করতে হবে। ঠিক আছে, কি নিয়ে 498 করবে না, আমার শ্বশুর শাশুড়ি আমায় খেতে দিত না, আমার উপর চরম অত্যাচার করতো, চরম মারধর করতো, তাই আমি সেই সব সহ্য করতে না পেরে আমি 498 কেস করলাম। 498 কেসটা তো প্রথমেই মিথ্যা কেস, সেটা তো চ্যালেঞ্জ করার বহু জায়গা আছে আমাদের কাছে। কি কারণে আমরা চ্যালেঞ্জ করছি না বা কেন করছিলাম না, এতদিন অপেক্ষা করতে বলছিলাম আপনাদের। এবার সন্দীপের লাইফটা পুরো টার্ন নিচ্ছে, সেই টার্নের জন্য ঠিক আছে আমরা ওয়েট করছিলাম, কারণ সন্দীপের পাশেও একটা শক্তপোক্ত কিছু দরকার ছিল। সন্দীপেরও জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে, তার বাচ্চাটারও একটা ভবিষ্যৎ আছে। তারপরে কি করলাম, আমি আরো 1.5-2 মাস পর এসে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে পুরো ভিডিও করে সন্দীপের মা বাবাকে বাতি দিয়ে পিটিয়ে গেলাম। এবং সেখানে পুলিশ বলছে বাচ্চাটাকে নেবেন না, বাচ্চাটাকে নেবেন না, সেই ভিডিও আজকে ভাইরাল, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও, বাচ্চাটাকে নেবেন না, বাচ্চাটাকে নেবেন না। সেখানেও আপনারা কোন রকম কোনো উচ্চ বাচ্চ দেখেননি, সে ক্যাঁটা কুতুরি খোঁজ করে গেছে, বাড়ির কোনো কিছু বাদ রাখেনি, সন্দীপরা সমস্তটা দিয়েছে, তাহলে তার মালপত্র রিকভারি হয়ে গেছে। আজকে সন্দীপ কোন ভরসাতে সেই মেয়েটিকে দ্বিতীয়বার তার জীবনে ভাববে? তার বাচ্চার জন্য, তার বাচ্চার ভবিষ্যতের জন্য। যদি সত্যি একটা মা কিছু করতো, তাহলে প্রথমেই সেই মাটার করণীয় ছিল বাচ্চাটা চাইল্ড কাস্টাডির জন্য কোর্টে মামলা করা। সে করেছে চাইল্ড কাস্টাডির জন্য? মোটেই মামলা করেনি। মা একটা মা হয়ে নিজের মাতৃত্ব দেখিয়েছে কি করে, কেন কি ওর হাজবেন্ড মানে ওর এক্স হাজবেন্ড হোয়াটএভার যখন ওকে স্ট্রাইক দিল, তারপরে নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য তখন ওনার মাতৃত্ব জেগে উঠলো কি আমার কাউকে চাই না, আমার ছেলেকে চাই শুধু। তো আমি খালি একটাই কথা বলতে চাই কি ছেলে নেওয়ার তো বহুত অপশন ছিল, তখন কেন একটা মায়ের মাতৃত্ব জাগলো না? আজকে যে এই কেঁদে কেটে যে ভিডিওস করছে সেটা পুরোপুরি ফেক কান্না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরোপুরি কুমিরের fake কান্না। আজকে যেদিন ভ্যালেন্টাইন্স ডে করতে গেছিল, সেদিন কিন্তু কিষাণুর চরম অসুস্থ ছিল, সন্দীপ সেটা লাইভে বলছিল, এবং সেই ভিডিওটাও আমরা সামনে আনবো। প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড। আর ওই ভিডিও দেখতে যাওয়ার কিচ্ছু নেই, ওটাকে দেখে কোনো লাভ নেই, কোনো কাজের না, অকম্মা ঢেকি। ওটাকে দেখে তার ভিডিও ভিউজ বাড়িয়ে তাকে আপনারা কি করছেন, যে মেয়েটিকে দেখার কোনো দরকার নেই, সেই মেয়েটি বাজারে একটি মাতালকে নিয়ে চলাফেরা করে, এবং সেই মাতালটি তার পক্ষে দাঁড়িয়ে, যেহেতু আমি তার টিনার বিরুদ্ধে লড়ছি বলে মাতালটিকে দিয়ে আমাকে গালাগালি করছে। এটাতেই তো প্রমাণ তুই এই মাতালকে নিয়ে গেছিস এবং মাতালের সাথে সম্পর্কে আছিস। চক্রবর্তী পরিবারের বাড়ির বুড়িটা পর্যন্ত, যার বিধবা একজন, আমাদের জানি ব্রাহ্মণ বাড়ির বিধবা এবং তার 50-70 বছরের বিধবা, তিনি যে আঁশ খান বা যেটাই খান না কেন, সেটা অন্তত অফ দ্য ক্যামেরা করা উচিত। তারা দেখিয়ে দেখিয়ে আঁশ খান তার ঠাকুমা খায়, যে খাবার জিনিস খেতেই পারে, তার ইচ্ছা আছে, কিন্তু তবুও তো কিছু সামাজিক জিনিস তারা দেখাচ্ছে না। সেই পরিবারটা থেকে একটানা সবাই ভিডিও তুলে নিয়েছে, ভিডিও হচ্ছে তাদের ব্যবসা, আর ভিডিও করে রোজগার করছে, আর সেই রোজগারগুলো দেখতে যাওয়ার জন্য আপনারা যাচ্ছেন। মানে ওই যে এমন সাহস একটি পুলিশের ওই একটি গাড়ি চালায় ভ্যান চালক, সেও পর্যন্ত তার থানার ভিতরের বাইরে সব ছবি ভিডিও ভাইরাল করছে, তার জন্য কিন্তু আমাদের আবার একটা কমপ্লেন যাবে। যাই হোক, সেটা পরে বলবো, এগুলো সব একের পর এক বিষয়। তাদেরকে যে চক্রবর্তী পরিবার কেন। আচ্ছা ম্যাম, আমাদের তো লাইফে সব সময় আপগ্রেড হয় কোনো জিনিস, খারাপ থেকে আমরা ভালোতে যাই, কিন্তু এই প্রথম আমি ওয়াইটিতে এসে এই টিনাকে দেখলাম যে মানে ভালোর থেকে মানে ওয়ার্স্টে চলে গেছে। মানে এর থেকে ওয়ার্স্ট আর কিছু হতে পারে না মানুষে একটা। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা শুনুন, ওই মাতাল এত ভুল বলেছে, একটা ব্লগার বেরোয় না, নট প্রনাউন্সিয়েশনে এত একটা ব্লগার কথাটা বেরোয় না, বলাগার। এই কোয়ালিটির লোকজনকে আপনারা হিরো হিরোইন বানিয়ে তাদের ভিউজ বাড়াচ্ছেন, এর বেশি কিছু বলার নেই আমার। আর সন্দীপ যদি চুল্লুখোর হয় তাহলে মানে যে ফোকলা সে কি খায়, মানে ও কোন ব্র্যান্ডের খায় যে ওর মানে অ্যালকোহল খাওয়াটা জাস্টিফাইড? ইয়া একটা কথা বলি আমি, সত্যিকারের দিদিভাই এটা দারুণ দারুণ বলেছে এই কথাটা। অ্যাকচুয়ালি সন্দীপের বাড়ি কিন্তু দেখার অনেক কিছু আছে। সন্দীপ একটা সিঙ্গেল পাপা,
যেখানটা দেখো ওর লড়াইটা কিন্তু ও একটা পুরুষ হয়ে, বেশিরভাগ পুরুষকে আমি দেখেছি যে মা চলে যাওয়ার পর বাচ্চার দায়িত্ব নিতে চায় না, বাচ্চাকে ছাড়তে পারলে বাঁচে, বা তার মা এসে বাচ্চাকে যদি নিয়ে যায় সে একটু রিলিফ পায়, কারণ একটা বাবার পক্ষে একা সম্ভব না একটা বাচ্চাকে মানুষ করা। সে জায়গায় কিন্তু সন্দীপ তার উল্টো কাহিনী করেছে, সন্দীপ লড়ছে সে তার বাচ্চাকে নেবে বলে। এখানে তার ঠাকুমা নিজের বুকে দুধ খাইয়ে রাতের পর রাত জেগে, দেখা এখন উনার বিশ্রামের দরকার, তিনি বিশ্রাম ভুলে গিয়ে বাচ্চাটাকে ঘুম থেকে উঠে ভোরবেলায় রেডি করে স্কুলে পাঠাচ্ছে। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। কাকিমাকে দেখলে কিন্তু এখনো এনার্জি মানুষের গায়ে, মানে শুয়ে থাকা মানুষেরও মনে জাগবে যে না আমি একটু কিছু করি, যে এই বয়সে এই মানুষটা এটা করছে আমরা করি। তো এখানে সন্দীপ দেব ব্লগে প্রচুর কিছু দেখার আছে, পজিটিভ এবং শিক্ষা সবকিছু, কিন্তু ওখানে না দেখে ওই ভিডিওর মধ্যে মানুষ গিয়ে পড়ে থাকে ওই মাতালের মাতলামি দেখতে, নোংরা দেখতে। তো চয়েসটা তো তোমরাই করবে, তোমরা রিপোর্ট মারো, কন্টিনিউ রিপোর্ট মারো, ব্লগ ভিডিও দেখা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দিলে দেখবে আস্তে আস্তে সব শেষ, ওর দম্ভ শেষ, ওর অহংকারও শেষ, ও মাটিতে মিশে যাবে। সেই সময় বুঝবে এই যে স্বামীর ঘর ছেড়ে রাস্তায় চড়ে বেড়ানো, এই ভিডিও করে খাওয়া সব বুঝে যাবে একদম। এবং সব থেকে বড় কথা, আরো 5টা মেয়েকে সাহস যোগাচ্ছে, ওকে নাকি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বহু মহিলারা আজকে বলছে যে বাবা টিনা তো ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে। একদম অবশ্যই হওয়া দরকার। এখন তো নারী এম্পাওয়ারমেন্ট মানে ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে, অবশ্যই এম্পাওয়ার্ড হওয়ার দরকার আছে। ওর তো নিজস্ব ফ্ল্যাটেরও দরকার আছে। নিজস্ব ফ্ল্যাট না থাকলে তার বাড়িতে ওই বহু লোকের আনাগোনা কি করে হবে, সে ওখান থেকে বসে আলাদা ভিডিও কি করে করবে, তার মা ভিডিও করছে, তার বাবা ভিডিও করছে, তার 14 গোষ্ঠী ভিডিও নিয়েই পড়ে আছে। তাহলে সেই একই বাড়িতে একই রান্না 5 বার করে দেখানো যায় না? একই জিনিস আপনারা দেখতে যাচ্ছেন বলেই তো আজকে দেখাচ্ছে। আজকে তার ঠাকুমা 70 বছরের বিধবা বুড়ি, বাড়িতে বসে বসে ব্রাহ্মণ বাড়ির বুড়ি, যেটা বয়স্ক মহিলা, মানে আমার নামও বুড়ি যদিও বয়স্ক মহিলা, ব্রাহ্মণ বাড়ির, তিনি বসে বসে ডিম খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ওপেন লাইভে বসে দেখাচ্ছে, যাতে করে যদিও আমাদের রীতি রেওয়াজ সমাজ ব্যবস্থা এখনো পর্যন্ত কিন্তু আলাদা। খাবার ইচ্ছা সকলেরই থাকে, ঠিক আছে, খাবার ইচ্ছা সকলেরই থাকে, খেতেই পারে, কিন্তু অফ দা ক্যামেরা অনেক কিছুই করা যায়, সেগুলো কিন্তু কেউ করবে না। আমি বলছি বলে আমাকে আপনারা বলবেন যে হ্যাঁ সেই যুগে পড়ে আছেন আপনি। দেখুন একটা কথা বলে রাখি, আমরা অন্তত কিছু জিনিস মেনে চলি, যে মেনে চলাটা আমরা 5টা সমাজ ব্যবস্থার মাধ্যম দিয়ে যাই। সেই সমাজ ব্যবস্থার মাধ্যমে আজকে যদি আমরা আমার পরিবারের মানে ইয়েটাকে দেখাই, মানে শুধুমাত্র রোজগারটাকে দেখাই, এবং রোজগারের নাম করে আমি হাত কাটা একটা নাইটি পরে পুরো শরীর দেখিয়ে দিলাম, দিয়ে নাইটির পুরো ঘাম ছড়িয়ে দেখাচ্ছি একই রান্না আমি একবার কড়াই নাড়ছি, একবার আমার মা নাড়ছে, আবার আমার বাবা এই ব্যাগ করে বাজার করে নিয়ে এলো, সেটা যেমন দেখাচ্ছেন তেমনি তার বাবা কি করে রাতের অন্ধকারে তার বাড়িতে পুলিশের গাড়িটা নিয়ে এসে দাঁড় করিয়েছিল, সেই কমপ্লেনও কিন্তু গেছে। তার বাড়ির তার দায়িত্বে সে নিয়ে এসেছিল কিসের জন্য গাড়িটাকে, কে পারমিশন দিয়েছিল? আমি যদি এগুলো খোঁচাই একের পর এক কিন্তু জর্জরিত হয়ে যাবে এই পরিবারটা, আমি ক্ষতি চাই না। কি করে রাতের অন্ধকারে পুলিশের ভ্যানটাকে, যার দায়িত্ব থাকে থানার ভেতরে, এবং তার নাম্বার থেকে শুরু করে সমস্তটা আমি জজ সাহেবের কাছে পাঠিয়েছি। আমি চাইলে বড়বাবুর বিরুদ্ধে কোর্ট কমপ্লেন করিয়ে সন্দীপকে দিয়ে অনেক কিছু করাতে পারতাম বা পারিও, কিন্তু এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছি। যদি দেখেছি এর পরের বারটা বেড়েছে, ডেফিনেটলি অ্যাকশন নেব। আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক, কারণ কিষানুর মা হিসাবে তাকে আমি এখনো কনসিডার করছি, কিন্তু তার বার যা বেড়েছে সেই বার বাড়ার জন্য তাকেও তৈরি থাকতে হবে। ওকে প্রোটেকশন দেবে পুলিশ ওর পরিবার সম্বন্ধে যা যা কথা বলেছে শুনলে ওদেরই কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ওই এলাকার কথা বলবো আমি, বললে ওদের বাড়ির রক্ত বেরিয়ে যাবে। কেন আজকে এই মাতালটাকে দিয়ে আমাকে গালি দেওয়ানো হচ্ছে? তার কারণ হচ্ছে মাতালটা ওই বংশে সারাদিন রাত খাচ্ছে দাচ্ছে পড়ে আছে, আর মাতালটাকে শিখিয়ে দিচ্ছে যাতে করে তুই গালটা দে। কেন মাতালটা চক্রবর্তী বাড়িকে গাল দেবে না, মাতালটা ওই টিনাকে গাল দেবে না, কারণ মাতালটাকে সারাদিন রাত মদ খাওয়ানো হচ্ছে আর বলা হচ্ছে তুই এটা বল। তার জন্যই মাতালটা যেদিন দেখবেন চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে বলছে, ততদিন মাতালটা ওই বাড়ির সাথে সম্পর্কে আছে এবং একসাথেই আছে এবং যুগ্ম ভাবেই আছে। আপনাদের কাছে আমার এটা বলার ছিল, এর বেশি আমার আর কিছু বলার নেই।
হুম, তাহলে আমরা সত্যিকারের বয়কট মানে বয়কট করো, যেমন তোমরা এই যে প্রীতম, দিশানি, রিমি এদের পুরো পরিবারটাকে ছেড়ে এগিয়ে যাচ্ছ, তেমনি আমি বলবো সন্দীপের ভিডিও বেশি করে দেখো। সন্দীপের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, ওর মাকে দেখে অনেক কিছু শেখার আছে। সত্যি দিদিভাই একটা দারুণ কথা বলেছে যে বিধবা মানুষ হয়ে ওরা আমি তো আমাদের বলছি না, দেখো একটা কথা বলি, এই যে পরিপূর্ণা মজুমদার, সংস্কৃতি, দাঁড়াও এক মিনিট বলি আমার কথাটার মধ্যে। আমরা এখনো মানদাত্তার আমলে বাস করি। দেখুন, আমরা এখনো পশ্চিমবঙ্গে মানদাত্তার আমলেই বাস করি। আমাদের মধ্যে এখনো পর্যন্ত, আমি বলছি না, খাবার ইচ্ছা প্রত্যেকের থাকে, ডেফিনেটলি থাকে, অনেকে ত্যাগ স্বীকার করেন। আমরা যারা সাধারণ পুরোনো দিনের মানুষজন, আমরা একটুখানি অন্য চোখে দেখি সমাজ ব্যবস্থাটাকে। কারণ আমাদের কাছে সমাজ ব্যবস্থাটা কিন্তু এইরকম নয় যে খুব অ্যাভেলেবেল। মানে আজকে আমরা যেটা দেখাচ্ছি সোশ্যাল মাধ্যমে, যেগুলো দেখাচ্ছি একের পর এক, ঠিক আছে, সেগুলোর কিন্তু সমাজের কি। হ্যাঁ, আরেকটা জিনিসও আমি আগে একটা কথা বলছি, ওরা মারা গেছে সেই গাল অচসটাকে আমি বলছি ওই ভিডিও সিনা, এক মিনিট, না না, আমি সবচেয়ে এক মিনিট। বড় কথা হচ্ছে আমাদের একটা সময় এই বিধবা যারা হতেন তারা অনেক অল্প বয়সে হতেন, সেই জন্য তাদের ক্ষেত্রে বিষয়টা অমানবিক লাগলেও ওনার একটা বয়স হচ্ছে, ওনার শরীরের স্বার্থেই এখন থেকে উচিত আস্তে আস্তে অনেক কিছু ত্যাগ করা, সেটা ওনার শরীরের ভালোর জন্যই। আমাদের তো আগে যখন ছিল তখন অনেক অল্প বয়সে হতো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি যে খেতে পারে, তার খাবার ইচ্ছা আছে, সে খায়, তার পরিবার, তিনি নাচতেও পারেন, তিনি যখন তখন কোমর দুলিয়ে বিনা কারণে নেচে বেড়ান, সেটাও করতে পারেন। তিনি লুডো খেলতে পারেন, হ্যাঁ, মন্দিরে সিঁড়ি চড়তে পারেন না। এবং একটা ঘটনা হচ্ছে, তিনি একটা পুজো আচ্ছা করতে যাবে, সে একটা বাড়ির ওই পরে থাকা কাপড় পরেই চলে যেতে পারেন। তিনি কোন রকম ভাবে ঠাকুর পুজো করার জন্য যা যা কাপড়, টিনা সেদিন দেখলাম কাপড় পরেছে, তার ঠাকুমা দেখলাম বাড়ি রাত পরে ছাপা শাড়ি পরেই চলে গেছে। যদিও ঠাকুর দেবতা কতটা করেন না করেন চক্রবর্তী বংশ আমি বলতে পারবো না, কারণ আমি দেখিও নি কোনোদিন সেভাবে ঠাকুর দেবতা। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তাদের ভিডিও দেখিও খুব একটা বলতে পারবো না, কিন্তু যেদিনের ভিডিওটা এত হাইলাইটেড, টিনার চোখের জল পড়ে গেছে কিষাণুর জন্য। নিশ্চয়ই আছে, মায়ের দুঃখ তো থাকবেই, মা তাগা তৈরি করবে, তাগা বাঁধবে, কিন্তু তাগা বাঁধার পরের দিনই সকালবেলাতে একটি মাতালকে দিয়ে মদ খাইয়ে সঙ্গীতা চক্রবর্তীকে বদনাম করতে বসাবো, আর সেই মাতালটি চক্রবর্তী পরিবারের খেয়ে খেয়ে বসে বসে ওইখান থেকে বসে বসে ভিডিও বানিয়ে টিনাকে সেভ করার জন্য, টিনার পাশে সাথ দেওয়ার জন্য আমাকে গালাগালি করবে। তখন তো টিনাকে সহ্য করতে হবে যে তার পরিবারের জিনিসগুলো যদি আমি তুলে ধরি, ওই দেখার কি আছে? ওকে কিচ্ছু নেই, ওইটির মধ্যে কিচ্ছু নেই। মানে সারাক্ষণ ওই চা আর যেটা সীমা বলে আর কি, যেগুলো একদম ঘটনা, ওই ভিডিওগুলো দেখতে যাওয়া মানে হচ্ছে আপনাদের সময় নষ্ট। ওই পরিবারের না আছে কোনো কালচার, না আছে কোনো দেখার বিষয়, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো ফ্ল্যাট নিয়েছে টাকা রোজগারের জন্য, একটি করে কন্ট্রোভার্সি ছাড়বে। আর কিষাণুর ভবিষ্যতের কথা ভেবে আমরা অলরেডি সন্দীপের জন্য একটি অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করছি, যে তার পিএ হিসাবে তার বাড়িতে থাকবে, তার কাজকর্ম করবে, সমস্ত করবে। কারণ অলরেডি অ্যাডভোকেটের সাথে সন্দীপের প্রত্যেক দিনই কথাবার্তা চলছে এবং তাকে হেল্প করছে, তার ভিডিওতে হেল্প করছে, অলরেডি অ্যাডভোকেট পুরোপুরি হেল্প করছে। ঠিক আছে, এটুকু আপনাদেরকে জানাতে পারি, এটুকু আমার বলার ছিল। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে, স্মার্ট হয়ে উঠছে, কতটা স্মার্ট হয়ে গেছে, তাই না দিদি ভাই? একদম একদম সত্যি এগুলো আমাদের দিদি হয়ে খুব ভালো। স্মার্টনেস চেঞ্জ, কথা বলছি, ভঙ্গি চেঞ্জ হচ্ছে, কারণ কিষাণুর ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি উচ্চ শিক্ষিত মহিলা, যাকে সারাক্ষণ কিষাণুর ভবিষ্যতের কথা ভেবে আমরা কিন্তু সেই পথের দিকেও এগোচ্ছি। ঠিক আছে, আর জাস্টিস ফর সন্দীপ। হ্যাঁ, আমি একটু নেমে যাচ্ছি, হ্যাঁ, আমার ছেলেকে খাওয়াতে হবে। ঠিক আছে, যাও 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 যাও, আমিও নেমে যাচ্ছি। সবাই, আমি একটা কথা বলে নেমে যাচ্ছি, আমি শুনছি। ঠিক আছে, চল, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, চলো। তোমার মতো লড়াকু দুটো চারটে পেয়ে গেলে না। হ্যাঁ, সন্দীপের বিয়ে হবে, এখন নয়, একটু ওয়েট করা হোক, কারণ সন্দীপের জন্য আরো অনেকগুলো জিনিস অপেক্ষা করছে। একের পর এক পদ্ধতিতে যদি আমরা এগোই, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। যদি ভালো ব্যবস্থা হয়ে গেল দ্যাট বেটার, না হলে আঙুলটা কিভাবে বাঁকাতে হয় এবং বাঁকা আঙুলে কিভাবে ঘি তুলতে হয়, সেটা কিন্তু আমরা মোটামুটি রেডি করে রেখেছি।
ঠিক আছে? দারুণ দারুণ, আজকের লাইভটা তো সত্যি সীমাদি দুর্ধর্ষ আমার লাগলো। কথাটা শোনো সীমাদি, হ্যাঁ বলো, বলছি রিয়ার কথাটা একটু শুনে নি দিদি ভাই। রিয়া বলছি বলো। না তুমি বেশি করে শোনো, বলছি এই যে লুলু লিসা যে আছে ও তো এখন তোমার ইয়েতে ছিল না, আমি তো এখন বলতে পারি কি পুরো যে মর্কটের ঘরটা তাহলে কি ওই লুলু লিসাই ফান্ডিং করেছে? হ্যাঁ হতে পারে, কারণ ওরা তো জানে যে কিভাবে বাইরে থেকে টাকা ইন্ডিয়ায় আনতে হয়। ওই কি যেন বলে ওটা, সিন্ডিকেট না কি বলে সেই যেন, তো বলছি, এত যে সিন্ডিকেট ব্ল্যাক সিন্ডিকেট মানি করে যে হোয়াইট লাফানো করতে। হলো। হুম, হ্যাঁ বল বল। বলছি এত যে সিন্ডিকেট করে লাফানো হলো, এই লুলু লিসাই তো আমার মনে হয় পুরো ফান্ডিংটা বোধহয় নিজের প্রাণের ভাইয়ের জন্য করে দিয়েছে। হ্যাঁ করতে পারে, ওর আমেরিকায় কিছু মেয়েদের সঙ্গে জানাশোনা আছে, বাংলাদেশে প্রচুর মেয়েদের সাথে জানাশোনা আছে। 2-5 হাজার করে তুলে তুলে ভালোই, আর ও এরকম করে চাঁদা তুলে ফান্ডিং করতে ভালোবাসে। আর ওই তো এনেছিল বর্ডার থেকে টাকা আমার জন্যে, ওই কিষাণুর না যে যদি খাটের টাকা তোমাকে নিয়ে এত কিছু বলা হয় সীমাদি কি তুমি সিন্ডিকেট করছো, তুমি তো মানে দেখানোর জন্য তুমি রেডি আছো, কিন্তু এই যে হুম। মর্কটের যে আমরা দেখছি যে এত বড় বাড়ি, তারপরে ও যে লিগালি এত কিছু লড়ছে বা যাই কিছু করছে, তো সেটা কিভাবে হচ্ছে? তার মানে ওরও পুরো ব্যাক সাপোর্ট আছে, তাই জন্যই এগুলো হচ্ছে। মানে ওর তুমি ব্যাক যদি সাপোর্টটা বলো, আরো অন্যদিকে আছে, তোমরা শুনলে পরে জাস্ট পাগল হয়ে যাবে, সেটা দিদিভাই ভালো করে জানে। এবার আমার তো অনুমতি নেই সব ব্যাপারে বলার। আমাদের ওয়াইটিতে জানো তো সীমাদি, আমাদের ওয়াইটিতে খালি পরিশ্রম করে টাকা কামায় এই দুজন ভাই বোন, আর বাকি সবাইকার সিন্ডিকেট চলে, এটাই হচ্ছে ওদের মানে বক্তব্য। মানে সবাই যদি আজকে যদি তুমি বাড়ি একতলা আরো যদি ওপরে করো, তাহলে তোমার সিন্ডিকেট দিয়ে তোমার টাকা ঢুকে হচ্ছে। আর কিন্তু যদি এখন ঘোড়ামুখী আর তোমার ওই মর্কট যদি কিছু করে, আমরা খেটে করছি, আমাদের খেটে করা টাকা, আমাদের এবার রক্ত জল করা টাকা। ওদেরকে গিফট দিলে হচ্ছে ওদের ভিউয়ার্সরা ওদের ভালোবেসে দেয়। আর কৃষাণুকে কেউ গিফট দিলে সেটা অনাথ আশ্রম, মানে দয়া করে। কৃষাণুকে কেউ এতই যদি গিফট দিলে অনাথের সেটা ওপরে দয়া করে। এতই যদি অনাথের ওপরে যদি এতই ভালোবাসা থাকে, তাহলে তো আজকের ডেটে তো এতদিনে তো একটা অনাথ বাচ্চাকে নিয়ে মানুষ করিয়ে দেখিয়ে দেওয়া উচিত ছিল ওই ঘোড়ার, কেন করলো না তাহলে? আর দিদিভাই ওই তোমার হচ্ছে মর্কটের টাকার বিষয়টা কি তুমি কিছু বলবে? না এখন বলবো না, আগে হোক কাজটা, তারপর পরে। আচ্ছা আচ্ছা, এখন ওটা এখন আমরা ওইগুলো তাহলে এখনো পর্যন্ত পদ্ধতিতে আছে, এখনো নয়, সময় হলে হবে। ওগুলো তো পরে বলবো, সময়ে সময়। একদম আচ্ছা জানলে যাই পরে হোক, পায়ের তল থেকে মাটি সারাক করে সরে যাবে যা চলছে, তাহলে তা সেগুলো। এবং আমি আমি অবাক হয়ে যাচ্ছি, একটা মাতাল মাতলামি করেছে, একটা স্ক্রিন খুলে, আর গোটা কত ওই মর্কটের যে ভাই বোনেরা যারা ওই দাদার জন্য প্রাণান্ত, সে নাকি কদিন শিশুরা মাতৃ করে করে চেঁচাচ্ছিল, ভিডিও করছিল লাফিয়ে লাফিয়ে। তো তার এখনো এই বুদ্ধিটা মাথায় আসেনি। আর তার ওই চিটিংবাজ কটা ভাই বোন আছে সাথে করে, যারা কেস খেয়ে বসে গেছে বেলগড়িয়াতে, ঠিক না আছে? ম্যাম, তারা মর্কটটা এটাও একটা কথা বলেছিল না কি 10 জুন অবধি যদি টিনার কাছে না আসে, তাহলে নাকি ও ওয়াইটি ছেড়ে চলে যাবে। মানে এক্স্যাক্টলি। ও এত বড় একটা কথা বলেছিল কি 10 জুন, বাস 10 জুন, এই তো বাস আসছে, অন দ্য ওয়ে আসছে, সেই দীপ্তিদির কথা, অন দ্য ওয়ে আছে কৃষাণু। আর একদম মা মানে ও ক্যাচ করে আছে, টিনা মানে একদম জাস্ট ছক্কা মারবে এদিক দিয়ে সন্দীপ, আর ওইদিক দিয়ে ও ধরবে, আর বাস তারপরে মানে কি বলবো। কিন্তু ওই তো আমরা বলছি মর্কটের মুখ কোথায়, ও তো এত বড় বড় ওর শিরদাঁড়া আছে, তাহলে আজকের ডেটে অবধি ও লাইভ কেন করছে? তাহলে ওকে তো ওয়াইটি ছেড়ে চলে যাওয়া উচিত, 10 জুন তো কবেই পার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একদম ঠিক কথা। আমি যেটা বলছিলাম সেই পথ থেকে ঘুরিয়ে দিল কথাটা। সেটা হচ্ছে যে যারা ওই মাতালের কথা শুনে ওই যে ধব্বাজ না ফুটেজ খোর ম্যাডাম এসেছে, আরে ফুটেজ আমাকে এমনি এমনি পাবলিক দেবে? আমি কাজ না করলে কি আর পাবলিক ফুটেজ দেবে? আজকে বলুন না, অনেকে খুব দুঃখ পাচ্ছেন, আমার নাকি 400টা সাবস্ক্রাইবার ছিল, হ্যাঁ, এতদিনে এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে, খুব দুঃখ পাচ্ছে বলুন। কারণ আমি ওয়াইটিতে থেকে গেলাম না, ওয়াইটিতে থেকে গেলাম, তার কারণ হচ্ছে ওয়াইটিতে এই জন্যই থাকলাম, আমি তো থাকতামই না, জোর করেই সীমারা আমাকে ডাকলো, এবং আমার চ্যানেল এরাই চালায়, এরাই কিভাবে দেয় ভিডিও, আমাকে বলবে দিদি ভাই তুমি ছবিটা শুধু পাঠিয়ে দিও, বাকি দায়িত্ব আমাদের। সোমা, সীমা, ধরিত্রী, ওর পিতা পিমনি, এরা সবাই সবাই মিলে, এবং প্রত্যেকে, আজকে আপনাদের সকলকে জানাই, সীমার ছেলে মেয়ে পড়াশোনা করে,
সীমার ছেলে এখনো পড়াশোনা করে, বৌমা পড়াশোনা করে, সীমার মেয়ে চাকরি করে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, এবং সীমার মেয়ে যে কতটা ট্যালেন্ট আছে সেটা সীমার মেয়ের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এদিকে ধরিত্রীর ছেলে ইঞ্জিনিয়ার, সে যে কত ভালো পড়াশোনায়, তাকে না দেখলে আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। সোমার দুটো ছেলে ফার্স্ট হয়, সোমার বড় ছেলে স্কুলে ফার্স্ট হয় এবং এবছর মাধ্যমিক দেবে, দেখলে বিশ্বাস করতে পারবেন না, একটা কথা বেরোয় না মুখ থেকে, ঠিক আছে। পিমনির ছেলে কর্পোরেটে চাকরি করে, ঠিক আছে, সেও কর্পোরেটে চাকরি করে। অর্পিতার ছেলে আজকে যে কি ভালো ছেলে পিলে, আপনাদের সামনে তুলে ধরলে একদিন বুঝতে পারবেন যে কাদের সঙ্গে আমি আছি, এবং যারা ওয়াইটিতে কোনো রকম কোনো আইন ভাঙেনি, বরঞ্চ পাল্টা তারা প্রতিবাদ করতে পারতো না, প্রতিবাদের ভাষাটা তাদের অন্যরকম ছিল, এখন প্রতিবাদের ভাষাটা তাদের কমেছে। তো এখন প্রতিবাদের ভাষাটা তাদের অন্যরকম হয়েছে। আসল অন্যায় যারা করে তাদেরকে আপনারা সাপোর্ট করছেন কিছু লোক, তাদেরকে বলবো এখনো সময় আছে, চোখ খুলুন, কারণ আস্তে আস্তে আমাকে আটকাবার বা দমাবার মতো ক্ষমতা আপনাদের কারো নেই। আর একটা চিটিং বার যে বলছিল, কালকে একজন বলেছে আমি নাকি 50,000 টাকা খরচ করেছি তার জন্য, এগুলো সব পূর্ণিমা তপাদার লাইভে মানে করে দেবে। আমাদের জাল অনেক সময় পাতা থাকে, কাকে সঠিক কাকে বেঠিক বিচার করাটা আমাদের কাজ। সুতরাং আমাদের এই কাজ করার জন্য যখন যেখানে যা করণীয় আমাদেরকে করতে হবে, করব, এবং যারা চিটিংবাজি জালিয়াতি কারবার চালাবে তাদের জালিয়াতি কারবার বন্ধ করব, যেখানে যেখানে খুলবে সেখানে সেখানে বন্ধ করব, ঠিক আছে। এইটুকু আমার বলার ছিল। কারবার চলবে না। বাই, টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, চালাও তোমরা, বাই বাই রিয়া, বাই বাই বাই। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে তুমি লাইভে এসেছো এত, গুড নাইট ম্যাম। এবং সবাইকে সঠিক খবরগুলো দিলে, যে প্রত্যেকে ব্যস্ত হয়ে থাকে, মানে মানে হয়ে রয়েছিল যে কবে কি হচ্ছে না হচ্ছে জানতে পারছে না, সেটা যে এত সুন্দর করে জানালো। আজকে তোমরা সবাই শান্তি তো? ওই ফোকলা ইনস্টার ভাইরাল একবার ওই হাসিটা হয়ে যাক। এই তো বাস, এবার 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 রাতের ঘুমটা দারুণ হবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমরা এতক্ষণ থাকলে, এতক্ষণ যে আমাদের সাথে জুড়ে থাকলে আর প্রত্যেকটা খবর পেলে। আমরা চাই সন্দীপের উন্নতি, কারণ ভালো মানুষের পাশে একবার সন্দীপের ভালো হলে, মঙ্গল হলে আমাদেরও মনে শান্তি লাগবে যে না, আমরা সঠিক মানুষকে ধরেছি আর সঠিক মানুষের পাশে ছিলাম, তার উন্নতি হচ্ছে, তাই না? যত সন্দীপের উন্নতি মনে হবে সেই উন্নতিটা আমাদের হচ্ছে, আমরা হাসবো, আমরা খুশি হব। এটা প্রত্যেককে বলবো, নোংরা থেকে দূরে থাকো। অবশ্যই ওই পরিবার থেকে শিক্ষণীয় কিচ্ছু নেই, শুধু নোংরামি ছড়ানো ছাড়া। কি বলতো সীমাদি, সন্দীপ সৎ বলে ও আরো গ্লো করছে, আর আরেকজন যে ও আছে ও জানে কি প্রত্যেকটা পদে ও মিথ্যে বলছে, তাই তাই জন্য ওর যে মানে ফেসিয়াল যে এক্সপ্রেশন বলো বা ফেসিয়াল যে ওর গ্লোটা বলো, ওটা দিনে দিনে একদম মানে পুরো নেতিয়ে পড়ছে, এটাতে বোঝা যায়। একদম ওর চোখ মুখ কিন্তু একদম। গুড নাইট। গুড নাইট। সত্যমে যাইতে, একদম সত্যমে যাইতে। সঙ্গীতাও কিন্তু প্রচুর লড়েছে, এই সঙ্গীতা চ্যাটার্জিও কিন্তু প্রচুর লড়েছে, এও ওর দাদার ফ্যান, ভীষণ ভাবে ফ্যান। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, খুশিতে থেকো। কি রে, তুই কি জল খাবি নাকি, হিচকি উঠাচ্ছিস? সবাই ভালো থেকো। আর এই যে দেখো বিস্কুট এখন পা হাত পা চেটে চেটে ঘুমাচ্ছে। কি রে, হিচকি উঠলো নাকি? কি হলো ব্যাপারটা? জল খাবে? জল খাবে? চলো রাখলাম, হ্যাঁ।